আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জয়েন করে জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সব কিছু 100% ক্লিয়ার আছে কিনা একটু জয়েন করে দ্রুত জানা। একদম চেয়ার আপ ভাবে আমরা একটা ক্লাস করে ফেলবো ইনশাআল্লাহ। একটু কাইন্ডলি জানাও যে সব কিছু একদম ঠিকঠাক আছে কিনা। একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। এগ্রি টার্গেট একদম ইমার্জেন্সি ক্লাস তাপগতিবিদ্যা আমি শেয়ার করে সামনে আসতেছি ইনশাআল্লাহ। একটু তোমরা জানায় ফেলো যে সব কিছু জকজকা চকচক আছে কিনা। একটু লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট, শেয়ার রিয়াক্ট দিয়ে দাও। আর হচ্ছে একটু জানাও সব ঠিক আছে কিনা, একটু জানাও। একটা ক্লাসেই তাপগতিবিদ্যা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। একটা ক্লাসেই তাপগতিবিদ্যা একদম উড়াধুরা শেষ হয়ে যাবে। আমি জাস্ট শেয়ারটা করে দিয়ে সামনে আসতেছি ইনশাআল্লাহ। আমি শেয়ারটা করে দিয়েই সামনে আসতেছি ইনশাআল্লাহ। তোমরা একটু হচ্ছে জাস্ট জানাও। ওকে, ক্লিয়ার আছে। শেয়ার টেয়ার করে দে আর একটু রিয়াক্ট দিয়ে দে। শেয়ার করার দরকার নাই, শেয়ার যারা ক্লাস করে রেগুলার তারা রেগুলার টাইমে চলে আসবে। তোরা জাস্ট হচ্ছে একটু রিয়াক্ট টিয়াক্ট দিয়ে দে যাতে হচ্ছে সবার টাইম লাইনে ক্লাসটা চলে যায়। যাতে ক্লাসটা চলে যায়। ওকে, আমি শেয়ার করেই সামনে আসতেছি ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু হচ্ছে কাইন্ডলি জয়েন করে জানাও যে সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। তো আমি হচ্ছে আজকে পুরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা একদম তোমাদেরকে 100তে 100 উড়াধুরা ক্লাস, মানে কি পুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতটুকু লাগবে আমি তোমাদের এগ্রির জন্য না সব কভার করে দিব। শুধু এগ্রির জন্য হইতেছে ব্যাপারটা হচ্ছে কি যে গতবার শুধু এগ্রি বেস্ট প্রিপারেশন নিয়ে শুধু এগ্রির প্রশ্ন ব্যাংক সলভ করছে, তো দেখা গেছে যে হচ্ছে প্রশ্ন কিন্তু কঠিন হয়ে গেছে। এই জন্য আমরা একদম বেসিক স্ট্যান্ডার্ড ধরে প্রিপারেশন নিব। পুরা চ্যাপ্টারে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব একদম খতম করে দিব। তোরা একটু জাস্ট হচ্ছে শেয়ার মেনশন করে দে, একটু জাস্ট হচ্ছে রিয়াক্ট দিয়ে দিস, তাহলেই হচ্ছে সবার টাইম লাইনে ক্লাসটা চলে যাবে। একদম ভাইয়ের জন্য হলুদ পাঞ্জাবি পরে চলে আসছি একদম, মানে হচ্ছে আমাদের বিয়ের পাঞ্জাবি যেটা ছেলেরা পরে, বিয়ের পাঞ্জাবি পরে ক্লাস নিতে আসছি। তো একদম ওরা দুরা ক্লাস হবে। আমরা একটু রিয়াক্ট দিয়ে দেই। অলরেডি 500-র উপরে চলে আসছো। বিকেল বেলার ক্লাস, ঠিক আছে। ভাত খাওয়ার পরে একটা ঘুম চলে আসে আমাদের চোখে, ভাত ঘুম। এই বাদ ঘুমকে আমরা একদম উপেক্ষা করে ক্লাসটা নিতে চলে আসছি। তো আমরা ফিজিক্সের তাপগতিবিদ্যা এই চ্যাপ্টার থেকে আমরা জাস্ট দেখব প্রত্যেক বছর 2টা করে প্রশ্ন আসছে কৃষিতে। এইবারও তুমি আশা রাখো 2টা প্রশ্ন আসবে। গতবার প্রশ্ন অনেক কঠিন করছে, তারপরেও তাপগতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে 2টা। তো আমরা বেশি দেরি করব না, একটু শুরু করে দাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়া? জোস লাগতেছে, ক্লাসও জোস লাগবে, একদম উড়াদুরা ক্লাস হবে। তাপগতিবিদ্যার একটা সিঙ্গেল টপিক তোমাকে কোনো প্রশ্ন করতে আটকাইতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে ক্লাস শেষ করে। এইটা শুধু এরকম না, বেসিক সারা জীবন পড়ে আসছো, বেসিক সারা জীবন পড়ে এখন লাস্ট মুহূর্তে একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ, একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ। আর এখানে কোনো তেরিবেরি চলবে না, একদম তিরিং বিরিং করবি না, ক্লাসটা শেষ পর্যন্ত করে যা। আর যদি মনে হয় যে না বাবুকে নিয়ে কাশফুলে ছবি তুলতে যাইতে হবে, ইউ ক্যান গো, যাইতে পারো, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু দেখো স্লাইডে, এই যে পদার্থবিজ্ঞান তাপগতিবিদ্যার এগ্রি টার্গেট ইমার্জেন্সি ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করি।
তো আমি জাস্ট হচ্ছে এইটুকু অনুরোধ করব, শেষ পর্যন্ত যদি করে যাইতে পারো তাপগতিবিদ্যা থেকে আটকাতে পারবে না। 2টা প্রশ্ন আসবে, 20-এ আসছে 3টা, 21-এ 2টা, 22-এ 2টা, 19-এ আসছে একটা। তার মানে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তোমার হচ্ছে কয়টা? 2টা। তাহলে 20টার মধ্যে 2টা প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে কমন পাইলে আমরা কেন পড়বো না? ঠিক আছে, 20টা প্রশ্নের মধ্যে 2টা এই অধ্যায় থেকে আসবে। ওকে, দেখো তাহলে আমরা নেক্সট চলে যাই, বিগত প্রশ্ন অ্যানালাইসিস। বিগত প্রশ্ন অ্যানালাইসিস দেখো আমাদের এগ্রিতে অলরেডি 22-এ 2টা, 21-এ 2টা, 20-এ 3টা আসছে এবং 19-এ আসছে হচ্ছে একটা। আর এইবার আমাদের হচ্ছে এই যে দেখো ডিইউ, সিইউ, জিএসটি 23-24-এ অলরেডি সব জায়গায় আমাদের একটা করে প্রশ্ন চলে আসে, সব জায়গায় একটা করে প্রশ্ন চলে আসছে। বিকাল বেলার ক্লাসে উপস্থিতি আরেকটু বাড়ানোর চেষ্টা করো, আর একটু রিঅ্যাক্ট দিয়ে দিও, ঠিক আছে? অলরেডি 700-র উপরে চলে আসছো, ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটু চেষ্টা করো যাতে হচ্ছে সবার টাইম লাইনে ক্লাসটা চলে যায়, তোমরা জাস্ট একটা করে রিঅ্যাক্ট দিয়ে দাও। ওকে, এনিওয়ে এখন দেখো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা একদম ফার্স্ট থেকে প্রত্যেকটা টপিকই তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে এনশিওরিটি করব, প্রশ্ন সলভিং ক্লাস হইলেও প্রত্যেকটা কনসেপ্টের প্রত্যেকটা প্রশ্ন তোমার মাথায় আজকে ঢুকে যাবে। রিভিশন ক্লাস 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট পড়াবো, এর মধ্যেই শেষ, আসরের আগে শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, তাইলে বস্তুর কোন ধর্মটা পাইরোমিটারে ব্যবহৃত হয়? তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে, ঠিক আছে? তাপমাত্রা নরমালি মাপা হয় কি দিয়ে বলো তো? তাপমাত্রা মাপা হয় হচ্ছে মাপন যন্ত্র, এটা হচ্ছে থার্মোমিটার দিয়ে মাপে। কি দিয়ে মাপে? থার্মোমিটার। তাহলে তাপমাত্রা মাপে হচ্ছে কি দিয়ে? থার্মোমিটার দিয়ে। কিন্তু 500 ডিগ্রির চাইতে যখন বেশি হয়ে যায়, ইজ গ্রেটার দেন 500 ডিগ্রি, ঠিক আছে, গ্রেটার দেন 500 ডিগ্রি, 500 ডিগ্রির চাইতে বেশি তাপমাত্রা, এইটা মাপে হচ্ছে পাইরোমিটার দিয়ে, এইটা মাপে পাইরোমিটার দিয়ে। এবং সূর্য পৃষ্ঠের তাপমাত্রা যদি বলো, সূর্য পৃষ্ঠের তাপমাত্রা মাপা হয়, সূর্য পৃষ্ঠের তাপমাত্রা এটা দিয়ে আরেকটা জিনিস মাপা হয়, সূর্য পৃষ্ঠের তাপমাত্রা, এটা অ্যাপ্রক্সিমেটলি 5800 কেলভিন। হ্যাঁ, সূর্য পৃষ্ঠের তাপমাত্রা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 5800 কেলভিন অ্যাপ্রক্সিমেটলি। তো এই যে তাপমাত্রাটা মাপা হয় কি দিয়ে? পাইরোমিটার দিয়ে। তাহলে পাইরোমিটারে কি ব্যবহৃত করা হয়? বিকিরণ ধর্ম, ঠিক আছে, একটা বস্তুর বিকিরণ ধর্ম ব্যবহার করে। তাহলে এখানে আছে দেখো বিকিরণ বৈশিষ্ট্য, এইটা ব্যবহার করা হয় বিকিরণ ধর্ম ব্যবহার করা হয়, বিকিরণ ধর্ম। তাহলে এই যে দেখো একটা টপিক থেকে কতগুলা জিনিস শেষ হয়ে গেল। তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে, 500 ডিগ্রির চাইতে বেশি তাপমাত্রা মাপা হয় কি দিয়ে? পাইরোমিটার দিয়ে। আর পাইরোমিটারে ব্যবহৃত হয় বিকিরণ বৈশিষ্ট্য বা বিকিরণ ধর্ম, আর এইটা দিয়ে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা মাপে। তাহলে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা যদি কত, এটা প্রশ্ন আসে 5800 কেলভিনের আশেপাশে, ঠিক আছে। ওকে, তাহলে এটা মেডিকেলে আমাদের আসছে 20-21, ভাই আপনি মেডিকেলের প্রশ্ন কেন সলভ করাইতেছেন? কৃষির পরীক্ষায় আইসা সব টপিক কভার হয়ে যাবে, শুধু আমি ক্লাস নেওয়ার পরে কৃষির কোনো প্রশ্ন তুমি আটকাবে না। আমার ক্লাস এরকমই, আমি শুধু কৃষির এক্সকোশ্চেন বেস্ট পড়াশোনা করলে গতবারের মতো বাস খাওয়া, গতবার ডিরেক্ট হচ্ছে কৃষির এক্সকোশ্চেন রিলেটেড কোনো প্রশ্ন কিন্তু আসে নাই। তো গতবারের প্রশ্ন একটু কঠিন করে ফেলছে, এই জন্য আমরা সব পড়বো, একদম সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো। নেক্সট স্লাইডে যাই, দেখো তো এখানে হচ্ছে কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার বানানো হয়? তাহলে থার্মোমিটার টপিকটা আমার ইম্পর্টেন্ট। এই যে থার্মোমিটার জিনিসটা, তাপমাত্রার ধারণা পাওয়া যায় কোন সূত্র থেকে? শূন্যতম সূত্র থেকে। এই যে দেখো তোমরা সবাই জানো থার্মোমিটার বানাই কি দিয়ে? শূন্যতম সূত্র দিয়ে, এটা সবাই জানো যে শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার বানায়। এইটা রাজশাহী 22-23 আসছে, কুমিল্লাতে আসছে, এবং রাজশাহী রিসেন্ট ইয়ারে আরেকটা প্রশ্ন আসছে, তাপমাত্রার ধারণা পাওয়া যায় কোনটা থেকে? তাপমাত্রার ধারণা পাওয়া যায় কিন্তু এই যে শূন্যতম সূত্র থেকে, ঠিক আছে। এবং তাপমাত্রা দেখো পরম শূন্য তাপমাত্রাটা সব থেকে বেশি আসে। তাপমাত্রাগুলো শিখে ফেলো একসাথে। পরম শূন্য তাপমাত্রা 273 -273 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা 0 কেলভিন, অথবা -459.5 ডিগ্রি ফারেনহাইট। এটা দেখো বাকৃবিতে 2বার আসছে, শেকৃবিতে আসছে একবার। প্রমাণ তাপমাত্রা সবই জানো, কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি। আর এই যে ত্রৈধবিন্দুর চাপটা আসে, ত্রৈধবিন্দুর তাপমাত্রাও কিন্তু আমাদের সেম। ত্রৈধবিন্দুর তাপমাত্রা কিন্তু আমাদের হচ্ছে কত বলতো? 273.16 কেলভিন, 16 কেলভিন, এটা হচ্ছে তাপমাত্রা ত্রৈধবিন্দুর, ঠিক আছে। ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। তাইলে শূন্যতম সূত্রটা যদি আমরা শিখি, শূন্যতম সূত্র জাস্ট একটু দেখে রাখবো। ধরো এটা একটা সি বস্তু, এইখানে একটা এ বস্তু আছে, আর এখানে একটা হচ্ছে কি আছে বলতো? বি বস্তু আছে। তাপীয় সমতার ধারণা পাওয়া যায়, তাপীয় সমতা,
তাপীয় সমতা এইটাও কই থেকে আসে বলতো? শূন্যতম সূত্র থেকে। দেখো তাপীয় সমতা মানে কোনো তাপের আদান প্রদান ঘটবে না। একটু মনে করার চেষ্টা করো, তাপের আদান প্রদান ঘটবে না। ধরো তোমাকে টাচ করলে ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, তাইলে বুঝবা যে সমান সমান তাপ আছে। অলরেডি 900 জন আসছো, আর একটু শেয়ার করলে বিকেল বেলার ক্লাসে 900 জন কিন্তু অনেক পোলাপান, তোমরা চিন্তা করতে পারো যে এই টাইমে আমি নিজেই তো ক্লাস নিতে গেলে একটু ভাত খাওয়ার পরে ঘুম চলে আসে। তো তোমাদের স্যাক্রিফাইস দেখো, তোমরা 900 জন অলরেডি ক্লাসে চলে আসছো বিকেল বেলার ক্লাসে। এই ক্লাসটা অনেক পোলাপান করবে আমি জানি, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু ক্লাসটা শেষ করে যাও। তাহলে সমতা হচ্ছে আদানও ঘটবে না, প্রদানও ঘটবে না, ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না। তো এই জায়গায় হচ্ছে ধরো এ সি এর সাথে সমতায় আছে, বি সি এর সাথে সমতায় আছে, ডিরেক্টলি কিন্তু এদের মধ্যে কোনো কানেকশন নাই। যদি এইটা এটার সাথে সমতায় থাকে, এইটা এটার সাথে সমতায় থাকে, তাহলে এরা পরস্পর নিজেরা কি থাকবে? তাপীয় সমতায় থাকবে। এটাই হচ্ছে শূন্যতম সূত্র, এইটাই হচ্ছে শূন্যতম সূত্র, এটাই হচ্ছে শূন্যতম সূত্র। পরেরটা দেখো, পরেরটা দেখো, একটা পদার্থে তাপ প্রয়োগ করার ফলেও তাপমাত্রার পরিবর্তন হয় নাই। এখানে কি করতেছে? ঠিক আছে, তাপ প্রয়োগ করতেছি কিন্তু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। এটা শুধুমাত্র একটা অবস্থায় হয়, দশা পরিবর্তন হইলে। দশা পরিবর্তন হইলে এই জিনিসটা হয়। তাহলে দেখো পদার্থের দশা পরিবর্তন হচ্ছে, কোনটি পরিবর্তন হচ্ছে? ঠিক আছে, পদার্থের দশা পরিবর্তন হচ্ছে। এইখানে একটা তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রা পরিবর্তন হয় নাই। নিচের কোন উক্তিটি এই ঘটনা? তাহলে পদার্থের দশা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের ক্লাসটার এগ্রি হচ্ছে আমাদের কত বলতো? 20-21 আসছে। ওকে ওকে, এরপরে যাই। 1 কেজি বরফ গলাইতে কত তাপের প্রয়োজন? 1 কেজি বরফ গলাইতে কত তাপের প্রয়োজন? 1 কেজি বরফ গলাইতে কত তাপের প্রয়োজন? তাপ থেকে আমরা 3টা সূত্র শিখি। তাপ থেকে কয়টা সূত্র শিখি? 3টা সূত্র শিখলে তাপ শেষ। তাপমাত্রা অলরেডি শেষ করে ফেলছি, তাপমাত্রা শেষ, এখন আমরা শিখবো তাপ। তাহলে তাপ থেকে সূত্র আছে কয়টা? 3টা। ভাই আবার বলি 3টা। কি কি সূত্র? এই যে দেখো, MLF একটা, ঠিক আছে, তারপরে MLV একটা, MS ডেল থিটা একটা। ডেল থিটা হইতেছে কখন? যখন হচ্ছে আমাদের তাপমাত্রা পার্থক্য থাকবে। আর বরফকে গলায় ফেলছো MLF, বাষ্প বানাইছো, একটা পানিকে বাষ্প বানায় ফেলতেছো, তখন MLV। তাহলে LF এর পরিচয় হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটার ভ্যালু ফিক্সড, এটা 3.36 10⁵ জুল পার কেজি। ঠিক আছে, আর বাষ্প বানাইলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে LV। LVর ভ্যালু হচ্ছে 2.26 10⁶। আর এই যে দেখো MS ডেল থিটা, এখানে এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ 4200, এটা 9-10 থেকে চলে আসতেছে। এই ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। কোন প্রশ্নে তাপমাত্রার পার্থক্য চাইছে মানে বুঝবা ডেল থিটা ইউজ করতে হবে, এই সূত্রটা ইউজ করতে হবে। বরফ গলাইছো মানে এই সূত্র ইউজ করতে হবে, বাষ্প বানাইছো মানে এই সূত্র ইউজ করতে হবে। তাপের এই 3টা সূত্র মনে রাখলে অঙ্ক শেষ। ঠিক আছে, তারপরে দেখো বরফের ক্ষেত্রে 2100, বাষ্পের ক্ষেত্রে হচ্ছে কত বলতো? 2000। বাষ্পের ক্ষেত্রে 2000। আর ফুটন্ত অবস্থায় আপেক্ষিক তাপ কত? ফুটন্ত অবস্থায় আপেক্ষিক তাপটা হচ্ছে 0। তাইলে এইখানে আরো কিছু তোমাকে শিখাই দেই। ধরো তাপ আর কাজ কিন্তু সমান, প্রথম সূত্র থেকে আমরা এটাই শিখি যে তাপ এবং কাজ সমান হয়। তো সেই ক্ষেত্রে তাহলে কাজের বিভিন্ন ভ্যালু হইতে পারে না। ধরো mg এই শক্তি, এটা একটা শক্তি, তাপও এক প্রকার শক্তি। তাহলে আমরা যখন দেখবো যে পুরা কাজটা তাপ হইছে বা পুরা তাপটা কাজ হইছে, তখন কিন্তু আমি বলতে পারি এটা ইকুয়াল টু এই সূত্রগুলা বলতে পারি। তারপর ওই যে I²RT শিখছো না চলতরিৎ থেকে, এটাও কিন্তু তাপের সূত্র, তাহলে এটা ইকুয়াল এগুলা বসাইতে পারবো। তারপরে আরো শিখছো না যে হচ্ছে হাফ mv স্কয়ার, যে গতি শক্তি, ঠিক আছে, হাফ mv স্কয়ার। ওকে, হাফ mv স্কয়ার, এই গতি শক্তি ইকুয়াল টু তাপের, এগুলা তাহলে আমরা বসাইতে পারবো। এগুলা ইকুয়াল, এগুলা আমরা কিন্তু তখন আমরা অঙ্ক বেদে যদি বলে পুরা সম্পূর্ণ তাপটা সম্পূর্ণ কাজ হইছে, তখন তাপ ইকুয়াল কাজ। ঠিক আছে, আমরা অঙ্ক করব নেক্সটে। তো এই জিনিসগুলা হচ্ছে আমরা আপাতত এই জিনিসগুলো, আর এখানে লিখাই থাক, সমস্যা নাই, এখানে লিখাই থাক। ওকে ওকে, তাইলে হচ্ছে দেখো, তাইলে আমরা হচ্ছে 1 কেজি বরফ গলাইতে কি পরিমাণ তাপের প্রয়োজন? 1 কেজি বরফ গলাইতে কি পরিমাণ তাপের প্রয়োজন, এইটা একটু দেখবো। 1 কেজি বরফ গলাইতে, তাহলে 1 কেজি বরফ গলাইতে সূত্র হবে H = MLF। বরফ গলাইছো, তাহলে m এর ভ্যালু 1 কেজি, LF এর ভ্যালু 3.36 × 10⁵। তাহলে অ্যানসার হবে 3.36 × 10⁵ জুল, 10⁵ জুল। অ্যানসার শেষ। তাহলে 1 কেজি বরফ গলাইতে কতটুকু তাপ লাগবে? 1 কেজি বরফ গলাইতে 3. অ্যানসার শেষ। সেরা অনেক পোলাপান, অনেক পোলাপান। দেখো তাইলে হচ্ছে দেখো, এই পড়া কি ফাস্ট হচ্ছে? এই জিনিসগুলো তো পারো, এই জন্য এইভাবে পড়াইতেছে। আর আমি একটু জোরে কথা বলি যাতে কথাটা ডিরেক্ট মাথায় যায়, হিট করে। জোরে কথা বলি তো, নন স্টপ কথা বলি, অনেকের মনে হয় ফাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু পড়াইতেছি কিন্তু স্লো। তাপের 3টা সূত্র বলছি, H = MLF,
এইচ সমান এমএলভি, এইচ সমান এমএস ডেল থিটা, এই তিনটা সূত্র থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, তিনটা সূত্র থেকেই প্রশ্ন আসবে। তাহলে দেখো 1 কেজি বরফ গলাইতে এইচ ইকুয়াল টু এমএলএফ, এমএলএফ, এই যে এলএফ এর ভ্যালু ভাই কই পাইলেন? ওই যে দেখো এলএফ এর ভ্যালু। ভাই এটা কি নির্দিষ্ট, এটা কি ফিক্সড, চেঞ্জ হবে না? না, এলএফ এর ভ্যালু নির্দিষ্ট, এলভির ভ্যালু নির্দিষ্ট, এগুলা কনস্ট্যান্ট, ধ্রুবক মান, ধ্রুবক ভ্যালু। এর পরেরটাই যাই দেখো, তাহলে 1 কেজি পানিকে বাষ্প পরিণত করবে, এই যে দেখো বাষ্প, 1 কেজি পানিকে বাষ্পে পরিণত করতে হলে কি করতে হবে? 1 কেজি পানিকে বাষ্প বানাবো, বলো তাহলে অ্যান্সার কি হবে? ঠিক আছে, এখন বলো যে 1 কেজি পানিকে বাষ্প বানাবো, 1 কেজি পানিকে বাষ্প বানাবো, তাহলে কি করতে হবে? দেখো আমরা যদি বাষ্প বানাইতে চাই তাহলে তাপের পরিমাণ হবে এম এল ভি নিতে হবে। এই যে দেখো 1 কেজি আর এল ভির ভ্যালু হবে 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত, তাহলে অ্যান্সার হবে 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, এটাই অ্যান্সার। যদি এইখানে এম এর ভ্যালু 1 কেজি না দিয়ে 10 কেজি দেয়, তুমি 10 দিয়ে দিবা, 5 কেজি দেয় 5 কেজি দিয়ে দিবা, 7 কেজি দেয় 7 কেজি দিয়ে দিবা, 8 কেজি দেয় 8 কেজি দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়াল টু এম এল ভি, এইখানে 1 কেজি দেওয়া আছে, এই জন্য আমরা 1 ইন্টু এল ভি, এল ভির মানটাই অ্যান্সার। তাহলে এলএফ এর মান মুখস্থ, ফিক্সড, মানে এটা কনস্ট্যান্ট, এবং এল ভির মানটাও ফিক্সড মুখস্থ। তারপরে এস, আপেক্ষিক তাপেরও 3টা মান আছে, বরফের, বাষ্পের এবং পানির, 4200, 2100, 2000, শেষ। তাহলে তাপ থেকে আমরা দেখলাম 3টা সূত্র আছে। এখন সামনে যায় আমরা দেখব তাপের সাথে কাজের বা শক্তির কি সম্পর্ক আছে, এটা দেখব। ওকে, তাহলে এই টপিকটা ক্লিয়ার। এখন দেখো 2 ক্যালোরি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করলে কি হয়? এই যে ক্যালোরি আর জুলের হিসাবটা আসছে, ক্যালোরি এবং জুল, ক্যালোরি এবং জুল। দেখো 2 ক্যালোরি তাপকে, তাহলে আমরা জানি যে 1 ক্যালোরির ভ্যালু হচ্ছে 4.2 জুল, 1 ক্যালোরির ভ্যালু হচ্ছে 4.2 জুল। ঠিক আছে, তাইলে আমাদের এখানে 2 ক্যালোরি সমান কত হবে, কাজ কত হবে বলো তো? তাইলে এই যে 1 ক্যালোরি সমান যদি 4.2 জুল কাজ হয়, জুল তো কাজের একক। ঠিক আছে, তাহলে এই যে দেখো 2 ক্যালোরি তাপকে কাজে বানাইলে তাহলে 4.2 রে 2 দিয়ে গুণ করে দাও, 8.4 জুল, 1 ক্যালোরি সমান 4.2, তাহলে 2 ক্যালোরি সমান কাজ কত হবে বলো? 8.4 জুল। সেরা সেরা, এই যে সবাই পারতেছে, মিম আক্তার, এনসি সরকার, ফাতেমা সরকার, সানিয়া নুসিন, ভেরি গুড ভেরি গুড। পোলাপান ভালোই আছে, দেখছো ক্লাস থেকে পোলাপান যাচ্ছে না, কমেন্ট করতে হবে, ক্লাসে একটু রেসপন্স করো। আমি তোমাকে আর মোটিভেশন যা লাগে মোটিভেশন আলাদাভাবে দিব, হ্যাঁ, প্রত্যেকদিন আলাদাভাবে আমাদের নন স্টপ আর ক্যালকুলেশন নিয়েও কাজ করতেছি। আর একটা জিনিস আমি তোমাদের করব, যারা অফলাইন মডেল টেস্ট দিতে পারবা না আমাদের এখানে, তাদের জন্য বাসায় যাতে পরীক্ষা দিতে পারো, অনলাইনের প্রশ্নটা হয়তো আমরা আগেই প্রশ্ন আকারে দিয়ে দিব, অনলাইনেরটা, অফলাইনেরটা তো সম্ভব হবে না। অনলাইনের প্রশ্ন যাতে নিজে প্রিন্ট করে বাসায় দিতে পারো, এটার চেষ্টা করতেছি। এটা করলে কেমন হয় বলো? একটু লাভ রিয়েক্ট দিয়ে দাও, যদি ভালো হয় তাহলে লাভ রিয়েক্ট দিয়ে দাও। এই যে নাম নিয়েন, শিপন, ঠিক আছে, হাবিব বলতেছে, ছেলেদের নাম বলেন হাবিব, ওকে, পিয়ারে হাবিব, ঠিক আছে, হিয়া ইসলাম। এইটা করলে ভালো হয় না? যে আমরা মোটামুটি এই কাজটা, প্রশ্ন অনলাইনের যে প্রশ্নটা পরীক্ষা দাও, এটা তোমাদেরকে প্রিন্ট আকারে যাতে বাসায় দিতে পারো, নিজে প্রিন্ট করে, ওই ব্যবস্থা করতেছি। ওকে, আর 1 জুল সমান, এটা একটু লেখো, 1 জুল সমান, দেখো 1 জুল ইকুয়াল টু হচ্ছে 0.24 ক্যালোরি, 0.24 ক্যালোরি। এই দুইটা তথ্য শিখে রাখো, এই দুইটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। বাকৃবি, তারপরে সিলেট কৃষি, তারপরে হচ্ছে শেখরিবি, অনেকবার প্রশ্নগুলো আসছে। ভাই আপনার প্রশ্নের মধ্যে কোনো শালিত কৃষির পাই না, আপনি কুয়েট পড়াইতেছেন, আরিউ পড়াইতেছেন, কাহিনী বুঝলাম না। এগুলা কি আসবে? এগুলো আসবে, এগুলা কনসেপ্ট, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি ক্লাস নেওয়ার পরে বাকৃবি শেখরিবি তোমার অটোমেটিক কভার। এগুলা কৃষির প্রশ্ন তোমার কাছে পানি ভাত লাগবে, এটা মাথায় রাখো, হ্যাঁ। ওকে ওকে, এরপরে দেখো, তারপরে হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উচ্চতা থেকে ফেলে দিছে। দেখো 2 কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তু 3 মিটার উচ্চতা থেকে ফেলতেছে। খেয়াল করো, এইখানে হচ্ছে এইটুকুর হাইট হচ্ছে 3 মিটার, এইটুকুর হাইট হচ্ছে 3 মিটার। এইখানে আমরা একটা 2 কেজি ভরের বস্তু আমি ফেলে দিতেছি, তাইলে আমাকে বলছে এইটারে পরে তাপে রূপান্তরিত হয়ে যাইতেছে। তাপে রূপান্তরিত হইলে অ্যান্সার কত হবে? তাপের পরিমাণ কত? বাকৃবিতে আসছে, বলো তো দেখি কত হবে। দেখো বলো বাকৃবিতে কত হবে? অনলাইনের এক্সাম হবে, অনলাইনের প্রশ্নটা আমরা অনলাইন এক্সাম শেষ হইলে দিব, অনলাইন এক্সাম শেষ হইলে দিব প্রশ্নটা। অনলাইন এক্সাম আগে চলবে, তারপরে যারা অফলাইনে দিবা, ঠিক আছে, যারা নিজের বাসায় প্রিন্ট করে দিবা, তারা আর অনলাইন এক্সামটা দিবা না, নিজে নিজে বাসায় দিবা, ঠিক আছে। ওকে, কত হয় দেখো, ক্যালোরি এককে আছে, এই যে ক্যালোরি ক্যালোরি ক্যালোরি। তাইলে আমরা কিন্তু বলছি যে তাপের পরিমাণটা এখানে তাহলে mgh হয়ে যাবে, শক্তি যেহেতু সেম সেম, তাহলে mgh। তাহলে দেখো এখানে তাপের পরিমাণ হবে mgh, তাহলে m এর ভ্যালু আছে 2, 9.8, আর এইচ এর ভ্যালু আছে কত? 3 মিটার।
তাহলে এই যে দেখো 19.6 আর 3 দিয়ে গুণ করো, 3 বিশে 60, 19.6 রে গুণ করলে কত হয় দেখো তো 58.8 ইকুয়াল টু 58.8 এত জুল। এখন এটা তো জুল অপশনে নাই, এটা তো জুল অপশনে নাই, তাহলে জুলটাকে ক্যালোরিতে নিতে হবে। তাহলে এখন আমি কি করব, এইটাকে এখন আমি দেখো এটা জুলটাকে ক্যালোরিতে নেওয়ার জন্য আমি জাস্ট এইটাকে ক্যালোরিতে নেওয়ার জন্য 4.2 দিয়ে ভাগ করে দিব। দেখো 4 14 56, তার মানে 14-র কাছাকাছি অপশন আর একটাও আছে। আর বাকৃবিতে ক্যালকুলেটর ব্যবহার ছিল, এটা বাকৃবি 18-র প্রশ্ন, বাকৃবি 18-19-এর প্রশ্ন, 18-19 এবং 14-15 দুইবার আসছে। তাইলে 14-র কাছাকাছি অপশন একটাও নাই, যদিও এটা ক্যালকুলেটর ব্যবহারে আসছে, ক্যালকুলেটর ব্যবহার ছিল, বাট এটা আমরা ক্যালকুলেটর ছাড়াই করতে পারি। 14.1 ইকুয়াল টু 14.01 ক্যালোরি, এটা অ্যান্সার। ঠিক আছে, তাইলে দেখো এই যে এখানে কিন্তু তাপের সূত্র ভাই আপনি শিখাইলেন MLF, MLV, MS ডেল থিটা, এগুলা কই গেল? এই যে শক্তি তাপ কাজ, তাহলে এখানে পুরা শক্তিটা তাপে পরিণত হয়ে গেছে, মানে পুরা বিভব শক্তিটা তাপে পরিণত হয়ে গেছে। তাহলে তাপের ভ্যালু এখানে হচ্ছে কত বলতো? mgh। ওকে, নেক্সট কোশ্চেন। কত উচ্চতা থেকে পড়তে দিলে বরফের 1% গলে যাবে? কত উচ্চতা থেকে পড়তে দিলে বরফের 1% গলে যাবে? এইটা হচ্ছে আমাদের সিকের ওয়েটে আসছে, সিকের ওয়েটে শুধু 10% দিয়ে আসছে, একই কনসেপ্ট একই প্রশ্ন। ঠিক আছে, জি এর মান দেখো দেওয়া আছে, এটা হচ্ছে 10 ms ইনভার্স 1। তো কথা হইতেছে যে কত উচ্চতা থেকে পড়লে বরফের 1% বলে যাবে। ধরো উচ্চতার সাথে তাইলে তাপের একটা সম্পর্ক আছে, এইটা ধরো এই উচ্চতা থেকে পড়তেছে, তাহলে এইখানে আমাদের তাপে শক্তিটা কি হবে বলো? যেহেতু উচ্চতার সাথে সম্পৃক্ত, তাহলে শক্তিটা বিভব শক্তি mgh। আর যেহেতু বরফ গলে যাবে বলছে, তাহলে এইখানে বরফ গলে যাবে সূত্রটা হবে mlf। বাট বরফ কিন্তু পুরাটা গলে নাই, বরফ কিন্তু পুরাটা গলে নাই। দেখো পুরা তাপটা এখান থেকে বরফ গলবে 1%, তাহলে mlf এর 1%, mlf এর 1% গলবে, mlf এর 1% গলবে। কাটটা দাও, তাহলে দেখো এইচ বের করতে পারবো আমরা, এইচ বের করতে পারবো। lf এর মান হচ্ছে 3.36 10 টু দি পাওয়ার 5, আর 1% মানে হচ্ছে 1/100, 1/100, এটার 1% ভাই আপনি 1/100 কই থেকে লিখলেন? এই যে 1% কে 1/100 দিছি। ঠিক আছে, আর এই জি এর ভ্যালু হচ্ছে আমাদের কত দেওয়া আছে? 10। এই যে জি এর ভ্যালু 10 দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে যদি 3 টাকা এটা দেবে, যে একটা দুইটা তিনটা শূন্য উপরে থেকে কাটে দিলে 336 মিটার, 336 মিটার উচ্চতা, 336 মিটার, এইটাই অ্যান্সার। 336 মিটার অ্যান্সার, 336। এখন বলো 10% যদি গলে যায় তাহলে কত হবে বলো? এখন যদি হয় 10% গলে গেছে, যদি সিকের ওয়েটেরটা অ্যান্সার করি, ধরো জি এর মান 10 দেওয়া আছে, সিকের ওয়েটে ক্যালকুলেটর ব্যবহার আছে, সিকের ওয়েটে যেটা আসছে যে 10% গলে গেছে, অ্যান্সার কত হবে বলো? 10% গলে গেলে অ্যান্সার কত হবে? তখন 10 দিয়ে গুণ করে দিব, তখন অ্যান্সার হবে আমাদের কত বলো তো? তখন 10 দিয়ে গুণ করে দিব 3360 মিটার, এরকম অ্যান্সার হবে যদি জি এর মান 10 দেওয়া থাকে। আর জি এর মান 10 না থাকলে 9.8 দিয়ে করব, ক্যালকুলেটর ব্যবহার আছে সিকের ওইটা সমস্যা নাই। ঠিক আছে, তখন 3360 হবে, 3360 হবে। পরেরটাই যাই 4200 মিটার উঁচু একটা জলপ্রপাতের শীর্ষদেশ এবং তলদেশের তাপমাত্রার পার্থক্য কত? এই যে তাপমাত্রার পার্থক্য চলে আসছে, দেখো 4200 মিটার উঁচু একটা জলপ্রপাতের শীর্ষদেশ এবং তলদেশ, এইখানে তাপমাত্রার পার্থক্য চাইছে, ডেল থিটা চাইছে। জলপ্রপাত মানে কি ভাই? ঝর্ণা, ঝর্ণা থেকে যখন পানি পড়ে পাথরের সাথে সংঘর্ষ হইলে তাপমাত্রার একটা চেঞ্জ হয়। তাহলে তাপমাত্রার পার্থক্য থাকলে আমি বুঝতেছি এখানে তাপের সূত্রটা হবে ms ডেল থিটা, আর যেহেতু উচ্চতার সাথে সম্পৃক্ত শক্তি হবে mgh, তাহলে পুরা শক্তিটা পুরা তাপ সম্পূর্ণ। তাহলে এখন দেখো কাটো, এই যে ms ডেল থিটা ইকুয়াল টু mgh, তাহলে আমাকে তাপমাত্রার পার্থক্য বের করতে বলছে, ডেল থিটা। ঠিক আছে, ডেল থিটা ইকুয়াল টু gh। দেখো জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান 4200। পানির আপেক্ষিক তাপ কত বলতো? পানির আপেক্ষিক তাপ 4200, পানির আপেক্ষিক তাপ 4200। এই যে 4200 কাটো, অ্যান্সার হচ্ছে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেডও বলতে পারো অথবা 9.8 কেলভিনও বলতে পারো, যে কোনো একটা অপশনে থাকবে। ভাই আপনি ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের সমান বানায় ফেললেন, পার্থক্যের স্কেলে, ডিফারেন্সের স্কেলে ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন সমান, পার্থক্যের স্কেলে ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন সমান। ভাই বুঝলাম না, আবার একটু বোঝান। ধরো তোমাকে বলছে যে 0 ডিগ্রি, ধরো হচ্ছে তোমাকে বলছে যে আমরা এরকম 0 ডিগ্রি, 100 ডিগ্রি এবং 0 ডিগ্রি, এদের মধ্যে পার্থক্য কত? 100। ঠিক আছে, আবার এটার যদি কেলভিনে নাও, দেখো তো 373 মাইনাস 273, তাইলে পার্থক্য কেলভিনেও কত আসতেছে দেখো 100। তাইলে সেন্টিগ্রেডে এবং কেলভিনে পার্থক্যের স্কেলে সমান,
পার্থক্যের স্কেলে সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেলে সমান, তাহলে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 9.8 কেলভিন। ভাই এই সূত্রটা কিভাবে নিলেন আপনি? এই যে পার্থক্য চাইলে, তাপমাত্রার পার্থক্য বললে এমএস ডেল থিটা এবং এমজিএইচ, এইভাবে অঙ্ক করে ফেলছি, দেখছো একদম সহজ। ভাই আপনি 4200 কই থেকে পাইলেন? ওই যে পানির এস ডাব্লুর মান হচ্ছে 4200, এস ডাব্লুর 4200 জুল পার কেজি পার কেলভিন। এখন তোমাকে যদি একক চায় যে আপেক্ষিক তাপের একক কোনটা, এই যে দেখো জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক, ঠিক আছে, আপেক্ষিক তাপের একক। ক্লিয়ার না? বলো পরেরটা যাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটির সংরক্ষণশীলতা নির্দেশ করে? এটা সবাই পারবে, এটা ডিউ টেকনোলজিতে আসছে 22-23-এ। বলো বলো এটা হচ্ছে কোনটা নির্দেশ করবে? যে আমাদের হচ্ছে প্রথম সূত্র তাপ আর কাজ, এই দুইটা নিয়ে এই কাজ হচ্ছে প্রথম সূত্র, তাপ এবং কাজ এই দুইটার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তাহলে তাপ অথবা কাজ, শক্তি, শক্তির কি করবে? সংরক্ষণশীলতা নির্দেশ করে। পরেরটা যাই, পরেরটা যাই। এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? এটা মনে হয় মেডিকেল 22-23 আসছে, 23-24 না, এটা মনে হয় 22-23 আসছে। প্রশ্ন ব্যাংক দেখে নিও, মেডিকেল হয় 23-24 আসছে, নয় 22-23 আসছে, আমি শিওর না, মেডিকেলে আসছে আর কি। যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে? এটা তাপ আর কাজের মধ্যে, ঠিক আছে। এই যে কাজ যদি তাপে পরিণত হয়, তাপ যদি কাজে পরিণত হয়, তাহলে এরা পরস্পরের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি ডাব্লু ইকুয়াল টু কত বলো তো? দেখো এইখানে একটু যাই, ওকে, তাহলে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে জেইস, ঠিক আছে। এইটা হচ্ছে জে এর ভ্যালু আমরা জানি যে তাপের জুল তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক, এইটা এইটা। এখন যদি 1 ক্যালোরি একক হয়, তাহলে ক্যালোরি এককে কিন্তু আমরা জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল আর 1 জুল সমান 0.24 ক্যালোরি। তাইলে এই সম্পর্কটা নির্দেশ করতেছে তাপ এবং কাজের মধ্যে। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি আসে, থিওরিটিক্যাল প্রশ্ন এবার আসার সম্ভাবনা আছে। ফিজিক্স যখন পড়বা, আমি আর একটু ক্লিয়ার করি, ফিজিক্স যখন পড়বা তুমি হচ্ছে থিওরি জিনিসটাও একটু ভালো করে পড়ো। যেহেতু সিবাসু প্রশ্ন করবে, তাহলে সিবাসুর প্রশ্নে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন বেশি। আর সিবাসুর আশেপাশেই হচ্ছে চিটাগং ভার্সিটি, সব সময় চেষ্টা করে, যেমন সিলেট কিন্তু সাস্টের সহায়তা নিছে, হেল্প নিছে, তাহলে সিবাসুও কিন্তু চট্টগ্রামের সহায়তা নিবে। চট্টগ্রামের প্রশ্ন যারা করে তারা কিন্তু ওইখানে প্রশ্ন প্রণয়ন প্যানেলে থাকতে পারে, তাহলে চট্টগ্রামের টিচাররা কিন্তু চেষ্টা করবে থিওরিটিক্যাল প্রশ্ন দেওয়ার। তো থিওরি জিনিসগুলোও ক্লিয়ার করে ফেলো। ওকে, পরেরটা দেখো, পরেরটা দেখো। এই যে এখানে আমরা একটু ক্লসিয়াসের সমীকরণ আসি। ক্লসিয়াসের সমীকরণ আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যেই সমীকরণটা, প্রথম সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে এরকম, ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লু, ঠিক আছে। এইটা হচ্ছে প্রথম সূত্রের গাণিতিক রূপ, এটা হচ্ছে প্রথম সূত্রের গাণিতিক রূপ, গাণিতিক রূপ, গাণিতিক রূপ। এটা কে দিছে জানো? এটা ক্লসিয়াস দিছে। এই সমীকরণটা দিছে হচ্ছে ক্লসিয়াস, 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 হ্যাঁ ক্লসিয়াস। ওকে, এখানে 4টা প্রক্রিয়া আছে। তাপগতীয় প্রক্রিয়া কয়টা ভাই? 4টা। এই 4টা তাপগতীয় বিদ্যা প্রক্রিয়া 1000% দিয়ে দিবা, 1000% দিয়ে দিবা। এই তাপগতিবিদ্যা প্রক্রিয়া আমি এখানে লিখে দিলাম 1000%। প্রশ্ন যদি আসার হয় আসবেই, 100% শিওর থাকো এখান থেকে প্রশ্ন কৃষিতে আসতেছে। একটা প্রশ্ন ফাঁস করে দিলাম, যা আজকের ক্লাসে অনেক পোলাপান, এখনো 800-র উপরে আছে। তো এই যে প্রশ্ন এখান থেকে একটা আসবে। ভাই কেমনে বুঝলেন? 2টা জায়গা থেকে প্রশ্ন আসবে, আমি ক্লাসের শেষে বলে দিব। মাত্র 2টা জায়গা যদি ভালো করে পড়ো, এইটা একটা, সরি 3টা জায়গা, এটা একটা কার্নো ইঞ্জিন একটা, আর একটা তাপমাত্রার স্কেল। তবে কার্নো ইঞ্জিন থেকে প্রশ্ন খুব একটা আসে নাই কৃষিতে। আর কৃষির জন্য প্রশ্ন ব্যাংক ফলো করবা কৃষির বিগত 4 বছর, 19, 20, 21, 22, এই 4 বছর যেই রকম প্রশ্ন হয়েছে এইবারও সেই সেম স্ট্যান্ডার্ড প্রশ্ন আসতে পারে। তাইলে আমি তোমাকে 2টা টপিক বলতেছি, এইটা একটা টপিক, এটা থেকে গতবার প্রশ্ন আসছে, এবং এটা থেকে গুচ্ছতে যারা পরীক্ষা দিবা সব ইয়ারে আসবে, গুচ্ছতে যারা পরীক্ষা দিবা সব ইয়ারেই আসবে। মাত্র 2টা টপিক থেকে তুমি প্রশ্ন পাবা তাপগতিবিদ্যার, এটা একটা, আর একটা হচ্ছে তাপমাত্রার স্কেল, তাপমাত্রার স্কেল। এই 2টা যদি ভালো করে পড়তে পারো তোমার প্রশ্ন শেষ, কমন পাবা। আর একটা হচ্ছে এনট্রপি, এনট্রপি আর কার্নো ইঞ্জিনটা, আর একটা হচ্ছে রেফ্রিজারেটরের, ওইগুলা একটু ধরো 80% ইম্পর্টেন্ট, বাট এইটা 100%, 1000% ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো আমি এইখানে একটু পড়াই, সমআয়তন। এই যে চলন্ত গাড়ির টায়ারে কি ধরনের প্রক্রিয়া চলে? সমআয়তন প্রক্রিয়া চলে, এটা ভুল করা যাবে না, বইতে ভুল আছে। আর টায়ার যদি হঠাৎ করে ফেটে যায়, শব্দ সঞ্চালন হয়, এই শব্দ সঞ্চালনটা হচ্ছে তখন রুদ্ধতাপ হয়ে যায়। হঠাৎ, এই হঠাৎ কথাটা থাকলেই রুদ্ধতাপ। এই যে দেখো মেডিকেলে আসছে 23-24, এইবার মেডিকেলে আসছে, ঠিক আছে। তাহলে এই যে এরকম দিয়ে দিবে, হঠাৎ করে ফেটে গেছে, শব্দ সঞ্চালন হচ্ছে, তো তখন কিন্তু এটা হবে রুদ্ধতাপ।
আর অ্যাডিয়াবেটিক। আর সমায়তন মানে হচ্ছে কি বলতো, এইটা হচ্ছে আমাদের হঠাৎ করে না, এটা হচ্ছে চলন্ত টায়ার, একদম চলন্ত রানিং টায়ারে আছে, তখন কিন্তু এটা হচ্ছে এই যে এগ্রিতে চলে আসছে। তাহলে সম আয়তন, তার মানে এখানে আয়তনের কোনো পরিবর্তন হবে না। আয়তনের পরিবর্তন না হইলে এই যে ডি ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, পিডিভি, ঠিক আছে, ডি ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। তাহলে আয়তনের পরিবর্তন শূন্য হইলে ডি ডাব্লিউ শূন্য। তাহলে সম আয়তন এই প্রক্রিয়ার ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াইতেছে বলো? সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে এই সমীকরণটা কি দাঁড়াইতেছে এটা একটু বলো। সমায়তনের সমীকরণটা বলো। এইটা গুচ্ছতে গতবার আসছে সমায়তনের সমীকরণ। তাহলে সমায়তনে ডি ডাব্লিউ যদি 0 বসায় দাও, এই যে দেখো ডি কিউ ইকুয়াল টু ডিইউ, ডি কিউ ইকুয়াল টু ডিইউ, এইটা গতবার আসছে জিএসটি 22-23, এইটা জিএসটিতে গতবার আসছে 22-23, ঠিক আছে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলবো, যত বছর ধরে ফিজিক্স পড়াইতেছি, যদি গুচ্ছতে প্রশ্ন হয় এইখান থেকে, যারা সামনের বার পরীক্ষা দিবা গুচ্ছতে এইখান থেকে প্রশ্ন পাবা। আর কৃষিতে গতবার এখান থেকে আসছে, এইবারও আসার সম্ভাবনা আছে। ডি কিউ ইকুয়াল টু ডিইউ, এটা গতবার জিএসটিতে আসছে। তাইলে মোটামুটি সমায়তন শেষ। এখন সম উষ্ম, সম উষ্মতে তাপমাত্রা সেম থাকে, উষ্ণতা সেম, তাপমাত্রা স্থির থাকে, টি স্থির থাকে। আর সমায়তনে হচ্ছে ভি স্থির থাকে, আয়তন স্থির। এটা একটু ভলিউমের বি তো বড় হাতের দিও, বড় হাতের দিও, ভলিউমের বি গুলা বড় হাতের হয়। তাহলে সম উষ্ম, তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ, ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ। এটা হচ্ছে সম উষ্ণ সমীকরণ, সম উষ্ণ। তাহলে সম উষ্ণের ক্ষেত্রে দেখো তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে এই যে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, এইটাকে হচ্ছে তাপমাত্রা স্থির, টি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে স্থির। তাহলে এই যে পি, পি আর ভি এর ভিতরে যে সম্পর্কটা, এটাকে বলবো আমরা সমউষ্ণ সমীকরণ। তাহলে এই সম্পর্কটা হচ্ছে সমউষ্ণ সম্পর্ক। এখন দেখো, এখন দেখো রুদ্ধতাপে যখন যাবা, রুদ্ধতাপে যখন যাবা, রুদ্ধতাপের ভিতরে কিন্তু গামার সম্পর্ক আসবে। রুদ্ধতাপের ভিতরে কিন্তু আমাদের কি আসবে বলো? গামার সম্পর্ক আসবে। তাহলে এইখানে কিন্তু কিউ স্থির থাকে, তাপ স্থির থাকে, তাপ স্থির থাকে। তাহলে তাপ স্থির থাকলে এখানে ডি কিউটা 0 হবে, ডি কিউটা 0 হবে। আর এখানে হচ্ছে ডি ইউটা 0 হবে, ডি ইউটা 0। এইখানে হচ্ছে ডি ইউ 0, দেখো ডি ইউ 0, এই যে ডি ইউ 0, আর এখানে ডি কিউ 0। তাহলে আমি বলতে পারি ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ, অথবা ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ, মাইনাস ডিইউ। এইটা হচ্ছে আমার রুদ্ধতাপের সমীকরণ। আর রুদ্ধতাপের ভিতরে, সমচাপের ক্ষেত্রে কি হবে বলো? সমতাপের ক্ষেত্রে নরমাল যেই সূত্র আছে ওইটাই, 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 এটা মেইন সূত্রটাই হবে। কারণ চাপ স্থির, চাপের সাথে তো আমার পরিবর্তনের সম্পর্ক চাই নাই, কারণ এখানে কিন্তু আমাদের ডেল সাইন নাই, ডেল সাইন নাই। তাহলে মেইন সমীকরণটাই সমচাপের ক্ষেত্রে হবে। এই চারটা জিনিস আমি একটু সরে দাঁড়াই, একটু সরে দাঁড়াই, দেখো চারটা জিনিস একটু চোখ বোলাও, চারটা জিনিস আরেকবার একটু চোখ বোলাও। দেখো আমি আর একটু বলি। তাইলে প্রথমে হচ্ছে সমায়তন, এই চারটা জিনিস থেকে একটা প্রশ্ন কৃষিতে আসতে যাচ্ছে, 100% শিওর থাকো মোটামুটি। দেখো তাইলে হচ্ছে সমায়তনের ক্ষেত্রে আয়তন স্থির, সূত্র হবে ডি ডাব্লিউ 0। তাহলে ডি কিউ ইকুয়াল টু ডিইউ। সমায়তন হচ্ছে চলন্ত গাড়ির টায়ারে, শেষ। আমার দিকে তাকাও, আমার চোখে তাকাও, অন্যদিকে বাদ দাও। তারপরে হচ্ছে রুদ্ধতাপ, রুদ্ধতাপে ডি কিউ 0, ডি কিউ 0। তাহলে ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ, অথবা ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। ঠিক আছে ভাই, ডি কিউ মানে কি? তাপের পরিবর্তন। ডি ইউ মানে কি? অন্তস্থ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর ডি ডাব্লিউ হচ্ছে কৃত কাজের পরিবর্তন। ঠিক আছে, ডি মানে ডিফারেন্স, পরিবর্তন বলতে হবে। হ্যাঁ, তাহলে এই তিনটা জিনিস। এবং একটা জিনিস এখান থেকে মনে রাখবা যে অভ্যন্তরীণ শক্তি শুধু তাপমাত্রার উপর নির্ভর করে, অন্য যা ইচ্ছা পরিবর্তন করো পরিবর্তন হবে না। অভ্যন্তরীণ শক্তি শুধু তাপমাত্রা পরিবর্তন করলে চেঞ্জ হবে, আর কোনো কিছুতে চেঞ্জ হবে না। ইয়ং এর গুণাঙ্ক শুধু উপাদান চেঞ্জ করলে চেঞ্জ হবে, উপাদান বা তাপমাত্রা। ইয়ং এর গুণাঙ্ক নাইলে চেঞ্জ হবে না। তাহলে ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে না, এটাও ঢাকা ভার্সিটিতে এইবার আসছে। তারপরে হচ্ছে বলছে যে তামার তারকে কাইটা যদি 100 টুকরা করো, বা ইস্পাতের তারকে, ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে, হবে না। এটাই ঢাকা ভার্সিটিতে এইবার আসছে গতবার। তাহলে ইয়ং এর গুণাঙ্ক যা আছে তাই থাকবে, ওয়াই হইলে ওয়াই থাকবে। অভ্যন্তরীণ শক্তি কি হবে না? চেঞ্জ হবে না। এটাও গতবার আসছে, এই যে ঢাকা ইউনিভার্সিটি রিসেন্ট ইয়ারে আসছে। ভাই এগুলা কেন পড়াইতেছেন? এগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবর্তন বা নির্ভরশীলতা, এগুলা ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তারপরে সম উষ্ণতে কি বলছি? সম উষ্ণতে দেখো, আরেকটু দেখো যে তাপমাত্রা স্থির থাকবে, তার মানে ডি ইউ 0, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। তাহলে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ হবে। আর সম উষ্ণ সমীকরণ হচ্ছে পি প্রপোর্শনাল টু 1/v। আর রুদ্ধতাপের কিছু সমীকরণ আছে, রুদ্ধতাপের কিছু সমীকরণ আছে। দেখো এই রেখাটা হচ্ছে একটা সমউষ্ণ রেখা, এই যে এইটাকে বলবো সমউষ্ণ রেখা, এইটাকে বলবো সম উষ্ণ রেখা, আর এটাকে বলবো রুদ্ধতাপ রেখা, রুদ্ধতাপ রেখা, রুদ্ধতাপ রেখা। ঠিক আছে, এইটা গামা গুণ খাড়া,
এটা গামা গুণ খাড়া। রুদ্ধতাপ রেখা হচ্ছে আমাদের সমুষ্ণ রেখা অপেক্ষা দেখো যেটা খাড়া রেখা এটা হচ্ছে রুদ্ধতাপ, তাহলে রুদ্ধতাপের রেখাটা সমুষ্ণর চাইতে গামা গুণ খাড়া। তাহলে এখানে সমীকরণগুলো হবে দেখো টি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে, গামা ইকুয়াল টু কত বলতো ধ্রুবক। তারপরে হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক। আরেকটা হচ্ছে টি ভি টু দি পাওয়ার টিপি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। এই যে এই সমীকরণগুলো হচ্ছে আমাদের রুদ্ধতাপ সমীকরণ। তাহলে প্রশ্ন আসবে নিচের কোনটি রুদ্ধতাপ সমীকরণ নয়, নিচের কোনটি রুদ্ধতাপ সমীকরণ নয়। এই যে এখানে হচ্ছে দেখো টি ভি টু দি পাওয়ার একটু মিস্টেক হয়েছে, একটু মনে হয় মিস্টেক হয়েছে, আচ্ছা আমি একটু মুছি, এখানে হচ্ছে পি ভি হবে, ঠিক আছে, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তারপরে হচ্ছে এইখানে হবে টি, এইটা মুছে দে, হ্যাঁ ওকে। এইখানে দেখো আমাদের হবে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আর টি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা। হ্যাঁ এখন ঠিক আছে না, দেখো এখন ঠিক আছে কিনা, দেখো এখন ঠিক আছে কিনা। তাহলে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর এই জায়গায় হবে ওয়ান মাইনাস গামা বাই গামা, এখানে হচ্ছে ওয়ান মাইনাস গামা বাই গামা। এই সূত্রগুলার কোনো অঙ্ক আসবে না, এই সূত্রগুলার আরেকটা জিনিস বলে দেই, পোলাপান আমার ক্যালকুলেশন পাঠায়, ভাই ক্যালকুলেশন করে দেন, 100% শিওর থাকো এখান থেকে কোনো অঙ্ক আসবে না, কোনো অঙ্ক আসবে না, লনের কোনো অঙ্ক আসবে না। এন্ট্রপিতে যে এমএস লনের অঙ্ক করে, এই বেটা তোর লনের অঙ্ক করতে গইছে, যেটা বাদ দিতে হবে ওইটা বাদ, সোজা কথা। তেরি বেরি করবি, পিএইচডি করতে যাবি, চান্স পাবি না। এখন পিএইচডি করার সময় না, এখন হচ্ছে উড়াদুরা রিভিশন। এক ক্লাসে সব শেষ, এক ক্লাসে আমাদের জৈব যৌগ শেষ হয়ে গেছে, জৈব যৌগ এখন আস্তে আস্তে রিভিশন কর, নিজে নিজে পড়, আমরা এক ক্লাসে পড়াই দিছি। এখন আমি এইটা তাপগতিবিদ্যা শেষ করে দিচ্ছি আজকে, তাহলে তাপগতিবিদ্যাটা শেষ করে ফেল, ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করছি। ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আমার ইউটিউবে আছে, কেউ যদি আমার ইউটিউবের এগ্রি প্লেলিস্টটা ফলো করো, এটা কিন্তু শুধু এগ্রি ডেডিকেটেড পড়াইছি, 20-এ 18 তোলা সম্ভব, চাপা মারতেছি না, ক্লাসের কোয়ালিটি করে দেখবা, যারা ক্লাসগুলা করছো কোয়ালিটি করে দেখবা, 20-এ 18 তোলা সম্ভব। সরল রেখা থেকে প্রশ্ন আসবে 5টা, তাহলে সরল রেখা ভালো করে করবা। বিপরীত ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসবে 2টা বা 3টা, তাহলে বিপরীত ত্রিকোণমিতি করবা। কণিক থেকে প্রশ্ন আসবে 2টা, তাহলে কণিক করবা। অন্তরীকরণ থেকে প্রশ্ন আসবে 3টা, তাহলে অন্তরীকরণ করবা। এই 4টা চ্যাপ্টার আজকে শেষ করবা। আমি আবার বলতেছি, সরল রেখা প্রশ্ন আসবে 3 থেকে 5টা, সরল রেখা শেষ, সরল রেখা শেষ করবা। বিপরীত ত্রিকোণমিতি এটা থেকে প্রশ্ন আসবে 2টা, বিপরীত ত্রিকোণমিতি শেষ করবা, শেষ। এরপর অন্তরীকরণ থেকে প্রশ্ন আসবে 3টা, অন্তরীকরণ শেষ করবা। আর একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এটা হচ্ছে কনিক্স, কনিক্স থেকে প্রশ্ন আসবে 2টা। একাধিক প্রশ্ন আসে এই 4টা চ্যাপ্টার থেকে ম্যাথে, এই 4টা চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন আসে, একাধিক প্রশ্ন, তাহলে এই 4টা চ্যাপ্টার শেষ করবা। আমি যদি তুমি 18 তুলতে না পারো, যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, আর কঠিন প্রশ্ন করলে সবার জন্যই কঠিন, ওইটা আলটিমেটলি কিছু বলার নাই, বাট আমি খুব কোয়ালিটিফুল ক্লাস নিছি, ঠিক আছে ওকে। গায়ে হলুদের থেকে গায়ে হলুদ হোক, আর এখানে কালারও হলুদ হয়ে গেছে, সেম, ঠিক আছে ওকে। এই পুরা 4টা ক্লিয়ার কিনা? চয়কার চকচকা, জয়কার জগজগা, ফয়কার ফকফকা কিনা বল, ঠিক আছে। এইটা চয়কার চকচকা, জয়কার জগজগা, তারপরে হচ্ছে কি বলতো, এই যে দেখ পিএইচডি সুমন ভাই ক্লাসে, কোনো কথা না, এটা ক্লিয়ার না? ডান না, দেখ একদম এক ছকে সব শেষ, ডান ওকে। কোন সিস্টেম পরিবেশ থেকে এত জুল শক্তি শোষণ করে, নিজে শোষণ করছে, অন্তস্থ শক্তি দেখো শোষণ করছে নিজে, এবং অন্তস্থ শক্তি কি হয়েছে দেখো বৃদ্ধি পাইছে, অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়। পরিবেশের উপর কৃত কাজ কত? এই যে দেখো কৃত কাজ চাইছে, তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু হবে ডি কিউ মাইনাস ডিউ। ভাই এই সূত্র আপনি কই পাইলেন? এই সূত্র তো মাথায় ঢুকতেছে না। ওই যে সূত্র শিখাইয়া দিছি, ক্লসিয়াসের সূত্র, ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। আমার যেহেতু কৃত কাজ বের করতে বলছে, তাহলে এই সূত্র থেকে ডি ডাব্লিউটাকে ওই পাশে রাখা ডিইউটা মাইনাস করে দিছি। তাহলে এই যে দেখো তাপ শোষণ করছে 800 জুল, আর অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে 500, তাহলে এই যে দেখো 800 মাইনাস 500 ইকুয়াল টু 300 জুল, 300 জুল, ঠিক আছে। এখন শোষণের জায়গায় যদি বলতো বর্জন করছে, তাহলে কিন্তু ডি কিউ মাইনাস নিতাম। যদি আমি বলতাম তাপ বর্জন করছে, ধরো আমি বলতাম তাপ বর্জন করছে হচ্ছে 800 জুল, তখন কিন্তু এই ভ্যালুটা হইতো ডি কিউ এর মান হইতো মাইনাস 800। সিস্টেম যদি নিজে তাপ বর্জন করে, তাহলে ওইটা মাইনাস হয়ে যাবে। অন্তস্থ শক্তি বৃদ্ধি না পায় যদি হ্রাস পাইতো,
যদি হ্রাস পাইতো, ধরো অন্তস্থ শক্তি এটা বৃদ্ধি না পায়, এটা হ্রাস পাইছে, হ্রাস পায়, তখন কিন্তু আমরা এইটার ভ্যালু নিতাম, এইটার ভ্যালু নিতাম -500 জুল। ঠিক আছে, -500। তাহলে কখন প্লাস নিতে হবে, কখন মাইনাস নিতে হবে, ক্লিয়ার না? কখন প্লাস, নিজে শোষণ করছে, নিজে গ্রহণ করছে, অন্তস্থ শক্তি বাড়ছে, তারপর আয়তন বৃদ্ধি পাইছে প্লাস, আর কমছে বর্জন করছে তখন মাইনাস, দিয়ে দিলে মাইনাস, ত্যাগ করছে মাইনাস মাইনাস মাইনাস। ঠিক আছে, ওকে ওকে, নেক্সট স্লাইড। লেখচিত্রের কোন অংশে কোনো কাজ হচ্ছে না? ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, কোন অংশে কোনো কাজ হচ্ছে না? একটু অন্য কালার টালার পড়াই না, একটু অন্য কালার টালার পড়াই, এত কালারিং বোর্ডে শুধু একটা কালারই পড়াইতেছি, বাট এই কালারটা ভালো ফোটে। দেখো আয়তন কাজ হবে না কখন বলো তো? এই যে ডি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে, এইটা মনে হয় একটু ভালো ফোটে না, এটা এত ভালো ফোটে না, এটা ভালো ফোটে না, এটাই ভালো। দেখো ডি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিডিভি, পিডিভি। তাইলে এইখানে হচ্ছে আমার আয়তনের পরিবর্তন যখন শূন্য হয়ে যাবে, আয়তনের পরিবর্তন শূন্য কোনটাতে? আয়তনের পরিবর্তন শূন্য হলে এইটা যখন 0 হবে তখন কৃত কাজের পরিমাণ 0 হবে। তাহলে আয়তনের পরিবর্তন, দেখো এই বরাবর আয়তন, তাহলে এক্স থেকে বি অংশে কোনো আয়তনের চেঞ্জ হচ্ছে না। এখানে যদি 5 হয় 5ই আছে। ভাই বুঝি নাই, ভাই বুঝি নাই, আরেকবার বলেন, আরেকবার বলতেছি। দেখো এক্স থেকে বি পর্যন্ত আয়তন যা আছে তাই স্টেট, কোনো পরিবর্তন হচ্ছে না। 5 থাকলে 5ই আছে। ভাই কেমনে বুঝলেন? কারণ এই যে দেখো, ধরো আমি এই গ্রাফটা, এইখানে 5 আছে, তাহলে 5ই আছে, আয়তনের এক্স থেকে বি পর্যন্ত কোনো চেঞ্জ হয় না। তাহলে এক্স ভি অংশে কোনো কাজ হচ্ছে না, এক্স ভি অংশে কোনো কাজ হচ্ছে না, এক্স ভি অংশে কোনো কাজ হচ্ছে না, DW0, এক্স ভি অংশে DW0, DW0। ঠিক আছে, কোনো কাজ হচ্ছে না, আয়তনের পরিবর্তন শূন্য, আয়তনের পরিবর্তন শূন্য। ঠিক আছে, আয়তনের পরিবর্তন শূন্য। ওকে, তাহলে এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, এক বায়ুমণ্ডলীয় চাপে একটা আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলো, সম্পাদিত কাজ কত? ঠিক আছে, তাহলে দেখো এই যে সম্পাদিত কাজ চাইছে W ইকুয়াল টু পিডিভি, এটা বাকৃবিতেও আসছে, এখানে অনেকগুলা সালে আসছে, বাকৃবিতেও আসছে। এই যে পি এর ভ্যালু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যদি নাও নিতে পারো 1.013 অথবা 1 × 10⁵ প্যাসকেলে নিলাম, প্যাসকেল। ঠিক আছে, ইনটু হচ্ছে আয়তনের পরিবর্তন দেখো কত, 0.01, 0.01। তাহলে 10 এর পাওয়ার 2 কমায় দাও, তাহলে 1000 জুল, 1000 জুল অথবা 1 কিলো জুল, 1 কিলো জুল, 1 কিলো জুল। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো অপশনে থাকে, কিলো জুল, মেগা জুল, মিলি জুল। ঠিক আছে, এই যে ছোট হাতের এম থাকলে বুঝবা এটা মিলি, মিলি 10⁻³ হবে। ঠিক আছে, আর বড় হাতের এম থাকলে বুঝবা যে এটা বুঝাইছে মেগা, এটা বুঝাইছে মেগা, তখন 10⁶ হবে এই জিনিসগুলা। তারপরে কে যে আছে, কিলো জুল আছে, মানে এটা হচ্ছে 10 কিউব হবে, 10 কিউব হবে। এই প্রশ্নগুলা কিন্তু ভর্তি পরীক্ষায় দিয়ে দেয়, মিলি ছোট হাতের এম, মেগা বড় হাতের এম, কিলো জুল মানে হচ্ছে এটা কি বলতো, 10 কিউব হবে। তাহলে 1000 জুল অথবা হচ্ছে, ভাই আরেকবার বুঝাইতেছি, যারা একটু স্লো, একটু স্লো যারা, আর এখন আলটিমেটলি স্লো পড়ায় লাভ আছে, এখন হচ্ছে শেষ সময়, এখন একদম এক ধামাকা পড়াইতে হবে, এক ধামাকা। পুরা চ্যাপ্টার কিন্তু তুমি চিন্তা করো, পুরা চ্যাপ্টার কিন্তু তোমার মাথায় ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পি এর ভ্যালু ভাই এটা কই পাইলেন আপনি? চাপের ভ্যালু, ওই যে প্রমাণ চাপ, তুমি পি এর ভ্যালু 1 অ্যাটমসফিয়ার বসাইতে পারো। হ্যাঁ, প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার বসাইতে পারো, অথবা পি এর ভ্যালু হচ্ছে কত বলো তো? প্রমাণ চাপ কত? 760 মিলিমিটার পারদ-চাপ, 760 মিলিমিটার পারদ-চাপ, অথবা 76 সেন্টিমিটার পারদ-চাপ। ঠিক আছে, অথবা 0.76 মিটার পারদ-চাপ, মিটার পারদ-চাপ। এইটা হচ্ছে প্রমাণ চাপ। প্রমাণ চাপের আরেকটা ভ্যালু আছে, এটা হচ্ছে 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল, প্যাসকেল। এই যে এটা হচ্ছে প্রমাণ চাপের ভ্যালু, এই জন্য এই ভ্যালুগুলো আমরা এখানে বসাইছি। নেক্সট স্লাইডে যাই, দেখো নেক্সট স্লাইড। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে সমুষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করে আয়তন অর্ধেক করছি। এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা অনেক বেশি। সমুষ্ণ প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়ায় আয়তন আর চাপ পরস্পরের উল্টা। ঠিক আছে, চূড়ান্ত চাপ কত হবে? আয়তন এবং চাপ পরস্পরের উল্টা, সমুষ্ণ প্রক্রিয়া। টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। তাইলে দেখো একটা আর একটার কি হবে? আয়তন অর্ধেক করলে চাপ কত হবে? এই যে P2, আয়তন কি করছো? অর্ধেক করছো, তাহলে লেখো হাফ, অর্ধেক করছো, তাহলে এখানে লেখো P1, তাহলে অ্যান্সার হচ্ছে 2P1 হবে,
2p1 এটা জিএসটিতে আসছে 22-23 জিএসটি 22-23 এই প্রশ্নটা আসছে শুধু 2 এর জায়গায় 3 দেওয়া ছিল 2 এর জায়গায় 3 দেওয়া ছিল আর কিছু না এই প্রশ্নটা জিএসটিতে গতবার আসছে তাহলে 2 গুণ হবে 2 গুণ ভেরি গুড কমেন্ট করতে হবে আর যারা রিঅ্যাক্ট দেস না একটু ক্লাসে রিঅ্যাক্ট দিবি আর একটু এই কয়টা দিন এই লাস্ট কয়টা দিন চেষ্টা কর যাতে একটু অ্যাক্টিভলি পড়াশোনা করার এখন অযথা সময় নষ্ট করার দরকার আছে মানে আমি ব্যক্তিগতভাবে আমি মোটামুটি হচ্ছে লাস্টে অল্প কয়দিন সিরিয়াসলি পড়ছিলাম কৃষির জন্য কিন্তু তারপরেও চান্স পাইছি লাস্ট মুহূর্তের পড়াশোনাটা একটু সিরিয়াসলি পড় একটু প্রতিযোগিতামূলকভাবে পড় এখনো যদি সময় নষ্ট করস এখনো যদি ক্লাস না করস এখনো যদি হচ্ছে রিভিশন না করস তো এই ক্লাসগুলো আমরা কেন নিতেছি এই ক্লাসগুলো নিতেছি যে তোদের হচ্ছে যাতে উপকার হয় বা তোদের এক ধাক্কায় রিভিশন হয়ে যায় আরেকটা জিনিস হচ্ছে কি যে রুটিন একাধিক রুটিন ফলো করতে হয় কেন ধর সুমন ভাই রুটিন তোর ভালো লাগতেছে না ওকে ফাইন তাহলে যে কোনো একটা ফিক্সড রুটিন ফলো কর যেটা তোর জন্য সহজবুদ্ধ মনে হবে যেটা তোর জন্য ভালো হবে এই আজকে এই রুটিন ফলো করতেছি কালকে ওই রুটিন ফলো করতেছি 14টা রুটিন ফলো করলে বাস খাবি ঠিক আছে একটা রুটিন ফিক্সড ভাবে ফলো কর ওইভাবে আগা আর ধর তুই ক্লাসটা খুব ভালো পারস তাপগতিবিদ্যা ক্লাসটা একদম সব কিছু পারস বা সবই পারস তাহলে তোর আজকের ক্লাস তো করার দরকার নাই আর যেহেতু এগুলা রিভিশন ক্লাস একদম রিভিশন করার নিয়তে করলে ফাইন যে ভাই আমার রিভিশন দিতে হবে করতেছি বা ধর আমি হচ্ছে একটা চ্যাপ্টার পড়াইছি চলতরিৎ পড়ায় ফেলছি তো চলতরিৎ তোর আবার তো করার দরকার নাই একই ক্লাস বারবার করতে গেলে ওই সময় নষ্ট হচ্ছে তাইলে ওই গুলালু ঠিক আছে তাহলে এগুলা দরকার নাই ওকে ফিজিক্সের জন্য আপনার ফ্রি ক্লাস করলে কভার হবে 100% কভার হবে এই যে আফসানা আপু ক্লাসে আছে আমিও রিভিশন দিতে চাই আফসানা আপু কালকে ইংরেজিটা তোমাদেরকে এক ধাক্কায় মোটামুটি অনেকগুলা টপিকস রিভিশন করে দিবে আর ইংরেজির জন্য কি পড়বো আমি একটু বলে দেই ইংলিশের জন্য কি পড়বো আমি একটু বলে দেই হ্যাঁ ইংলিশের জন্য আফসানা আপু ক্লাস নিবে তারপরে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে কৃষির ইংলিশ নিয়ে একটু বলি তুমি যদি মেডিকেলের 10 বছরের ইংলিশ মেডিকেলে 10 বছরে কয়টা প্রশ্ন 150 প্রশ্ন 150টা তাহলে এখানে লেখো মেডিকেল 10 ইয়ার্স মেডিকেল 10 ইয়ার্সের কয়টা প্রশ্ন হবে বলো তো 150টা প্রশ্ন হবে 150 ঠিক আছে তারপরে ডিইউ 23-24 ভাই কি প্রশ্ন কয় ইউনিটে ইংরেজিও আছে ঠিক আছে বা হচ্ছে অন্য ইউনিটের যে ইংরেজিগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি পড়ো তারপরে আরইউ 23-24 ইংরেজি প্রশ্নগুলো পড়ো তারপরে জিএসটিতে দেখবা ইংরেজি দাগানোর অপশন থাকে 25টা প্রশ্ন থাকে জিএসটি 4-25 100 জিএসটি 4-25 100 প্রশ্ন 100 কোশ্চেন এটা হচ্ছে কত 4 ইয়ার্স দেখবা তোমার ইংরেজি আমি সত্যি কথা বলতেছি আমি তোমাদের ক্যামেরার সামনে এসে মিথ্যা কথা বলবো না আমি অ্যাডমিশন টেস্ট দিছি ইংরেজি টাচ করেও দেখি নাই যায় চান্স পেয়ে আসি ইংরেজি টাচও করে দেখি নাই বেসিক থেকে প্রশ্ন আসে 5 থেকে 6টা প্রশ্ন পাবা ইংরেজি বেসিক থেকে তাহলে তোমার এত ইংরেজি নিয়ে প্যারা নেওয়ার তো কিছু নাই আফসানা আপু এই কাজটাই করবে তোমাদের প্রশ্ন ব্যাংকগুলা কোনটা থেকে ভালো করে আসতেছে এগুলা সলভ করে দিবে আর একটা হচ্ছে আমি যা যা বলতেছি এটা যদি পড়ে যাইতে পারো তুমি ইংরেজিতে 10-এ 8-9 করে তুলে আসতে পারবা আমি না পড়ে পরীক্ষা দিছি জবান মিথ্যা কথা বলতেছি না আমি অ্যাডমিশন টেস্টে ইংরেজি একদিনও টাচ করি নাই কিন্তু আমি 3, 4, 5, 6 করে ভালো মার্কস পাইছি তাহলে এই কাজটা করো আরেকটা জিনিস হচ্ছে সিইউ এর প্রশ্ন সলভ করো সিইউ 23-24 তাহলে ডিইউ আর ইউ সিইউ এগুলা শুধু 23-24 সলভ করবা আর গুচ্ছে 100 প্রশ্ন আছে 4 বছরে 100 প্রশ্ন এটা সলভ করবা ঠিক আছে আরেকটা হচ্ছে এই যে মেডিকেল 10 বছরে 150টা প্রশ্ন সলভ করবা তুমি ইংরেজিতে অন্তত পক্ষে 7-8 পাবা এইটুকু করো ইংরেজি নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই নেক্সট প্রশ্ন দেখো এই যে এটা কৃষিতে আসছে 22-23 এইটা কৃষিতে 22-23 আসছে এটা কৃষিতে 22-23 আসছে এইটা কৃষিতে 22-23 আসছে দেখো এই প্রশ্নটার অ্যানসার দাও এটা আমি করব না এটা তোমরা অ্যানসার দাও এটা আমি করে দিব না দেখো কোন সিস্টেম গ্যাসের চাপ এত প্যাসকেল স্থির রেখে 600 কিলোজুল তাপ শক্তি সরবরাহ করে তাইলে সিস্টেমের আয়তন 1.5 থেকে 2 মিটার কিউব হয়ে গেছে অন্তস্থ শক্তির পরিবর্তন কত অন্তস্থ শক্তির পরিবর্তন চাইছে সূত্র কিন্তু ওইটাই এই যে ডিইউ ইকুয়াল টু ডিকিউ মাইনাস ডিডব্লিউ এই প্রশ্নটা গতবার হচ্ছে কৃষিতে আসছে বলো অ্যানসারটা দিয়ে দাও এই যে আফসানা আপু তোমাদের 10-এ 10 পাবে 10-এ 10 মানে ইংরেজি আসলে অনেক বেশি প্যারা নেওয়ার দরকার নাই ইংরেজি লিমিটেড পড়া পড়বা লিমিটেড পড়া পড়লেই 10-এর মধ্যে 7-8 পাবা ইনশাআল্লাহ ঠিক আছে এখন তুমি যদি 10 মার্কের জন্য অনেক বেশি টেনশন করো তাইলে তো সমস্যা
আর চান্স পাইতে 100 লাগে না, টপ করতে 100তে 100 পাওয়া লাগে না, দেখবা যে 85 80 পাইলে 80 82 85তে টপ পজিশন চলে আসে। তো ওইভাবে তুমি ইংলিশে দেখবা যে এই যা যা বলছি পড়লে তুমি অন্তত 8-10 মানে 10-এর মধ্যে 8 পাবা। আর আফসানা আপু এই কাজটাই তোমাদের করবে, শর্টলি ইংরেজি গুছায় দিবে। ঠিক আছে, ঠিক আছে। 550 কিলো জুল, ভেরি গুড ভেরি গুড। এই যে দেখো ডি কিউর ভ্যালু আছে কত, ডি কিউ ওই যে 600 কিলো জুল, তাহলে 600 কিলো জুলকে দেখো লেখা যায় না, এই যে এখানে একটু খেয়াল করো 600, এই যে যেটা বললাম দেখছো কিলো জুল দিয়ে দিছে, তাহলে 600 কিলো জুল মানে 600 ইন্টু 10 কিউব, 600 ইন্টু 10 কিউব। তো আমি এটাকে লিখবো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ভাই আপনি এটা কেন বানাইলেন, কারণ এই যে 10 টু দি পাওয়ার 5 একটা আছে, এই জন্য আমি এটা বানাই নিলাম। তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে 0.5 হয়ে গেছে, ওকে, 10 টু দি পাওয়ার 5 মাইনাস ডি ডাব্লিউর মান দেখো, আয়তন 1.5 থেকে 2 হয়েছে, তার মানে পরিবর্তন কতটুকু, আয়তনের পরিবর্তন বের করতে হবে। ডি ডাব্লিউ মানে পরিবর্তন, তাহলে 0.5 পরিবর্তন হয়েছে, তাহলে এই যে এখানে হবে 0.5, 0.5। আর এই যে চাপের ভ্যালু আছে ইন্টু 10 টু দি পাওয়ার 5, ইন্টু 10 টু দি পাওয়ার 5। তো 10 টু দি পাওয়ার 5 এইখানেও আছে এইখানেও আছে, কমন নিয়ে নাও, 10 টু দি পাওয়ার 5 কমন নিয়ে নাও, 6 থেকে 0.5 বাদ দিয়ে দাও, তাহলে 6 থেকে 0.5 বাদ দিলে 5.5 থাকে, 5.5। তাহলে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো তো 5। তাহলে কিলো জুলে বললে আমি বলতে পারি, এটাকে বলতে পারি কত বলো তো 550 কিলো জুল, 550 কিলো জুল। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ভাই আপনি 550 কেমনে আনলেন, কারণ দেখো 10 টু দি পাওয়ার 5 আছে, 10 টু দি পাওয়ার 5 মানে কি বলতো, 10 টু দি পাওয়ার 5 এর থেকে আমি কিলো জুল লেখার জন্য 10 স্কয়ার রাখছি, 10 স্কয়ার নিয়ে নিছি, তাহলে 10 কিউব, 10 কিউবের জন্য কিলো জুল লিখছি, আর 100 দিয়ে গুণ করলে 550 হয়। তাহলে এটাই হচ্ছে কি বলতো অ্যান্সার। পরেরটাই যাই, দেখো পরেরটাই, এই যে সিপি সিবি গামা, ষষ্ঠের প্রশ্ন, মাথা নষ্ট প্রশ্ন, সিপি সিবি গামা, সিপি সিবি গামা, এটা খেয়াল করো, এটা আমি একটু নেক্সট স্লাইডে যাই, ঠিক আছে। তাহলে সিপি বাই সিবি হচ্ছে গামা, এক স্লাইডে পুরা সিপি সিবি গামা মাথার মধ্যে ঢুকায় দিব। সিপি সিবি গামা তিনটা টপিক তোমাকে এক স্লাইডে ঢুকায় দিব, জাস্ট একটু মনোযোগ দাও, 1 মিনিট সময় দাও আমাকে, 1 মিনিট। পুরা সিপি সিবি গামা নিয়ে তোমার কোনো প্রশ্নকর্তার মানে সামর্থ্য নাই তোমাকে আটকাবে, জাস্ট একটু দেখো। তাহলে সিপি বাই সিবি হচ্ছে গামা, আর সিপি মাইনাস সিবি ইকুয়াল টু হচ্ছে আর, ঠিক আছে। এবং এইখানে কিন্তু সিপিটা বড়, স্থির চাপে আর একটা স্থির আয়তনে আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। তাহলে দেখো সিপি কিন্তু সিবির চাইতে বড়, কারণ গামা অলওয়েজ 1-এর চাইতে বড়, অলওয়েজ গামা সবসময় 1-এর চাইতে বড়, অলওয়েজ অলওয়েজ 1-এর চাইতে বড়, তাহলে অবশ্যই স্থির চাপ স্থির আয়তনের চাইতে বড় হবে। তাইলে এখন আমি যদি এইখান থেকে ক্যালকুলেশন করি, দেখো এই যে এইখান থেকে যদি আমি লিখি যে সিপি ইকুয়াল টু হচ্ছে সিবি গামা, এটা লিখতে পারি না, আর গুণ করো, দেখো আর গুণ করো, জাস্ট সিবি দিয়ে গামাকে গুণ করে দিছি ইকুয়াল টু সিপি। এই জিনিসটা এখন এই পাশে বসাবো, দেখো সিবি গামা মাইনাস সিবি ইকুয়াল টু আর। তাহলে দেখো এইখান থেকে গামা সিবি কমন নেওয়া যায়, সিবি কমন নিলে দেখো গামা মাইনাস 1 ইকুয়াল টু আর, সুতরাং এইখান থেকে বলতে পারি যে সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এখন কাহিনী করছে কি জানো, ঢাকা ভার্সিটি অলরেডি 2বার প্রশ্নটা দিছে, অলরেডি 2বার এই প্রশ্নটা দিছে, বলবে যে সিপি এবং সিবির অনুপাত হচ্ছে এক্স, সিপি এবং সিবির অনুপাত হচ্ছে এক্স, তাহলে নিচের কোনটা সঠিক, গামার পরিবর্তে এক্স দিয়ে দিবে, তাহলে তুমি এইখানে জাস্ট এক্স মাইনাস 1 দিয়ে দিবা, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 এর জায়গায় অপশনে পাবা এক্স মাইনাস 1, বলে দিবে সিপি এবং সিবির অনুপাত এক্স, বলবে না যে সিপি বাই সিবি ইকুয়াল টু গামা, এটা বলবে না, বলবে সিপি এবং সিবির অনুপাত, অনুপাত মানেই হচ্ছে ভাগফল, ঠিক আছে। তো এইটা হচ্ছে এইখান থেকে। আরেকটা জিনিস একটু মনে রাখো, এক পারমাণবিক, এটা নেক্সট স্লাইডে যাই, এটা হচ্ছে আমি আরেকটা স্লাইডে পড়াই, দেখো তাহলে এইখানে হচ্ছে এক পারমাণবিক, এক পারমাণবিকের ক্ষেত্রে আমাদের গামার ভ্যালু হচ্ছে কত বলতো 1.67, ঠিক আছে। দ্বি পারমাণবিক, এইটার ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.4, আর বহু পারমাণবিকের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে গামার হচ্ছে 1.33। এখন কথা হইতেছে আমরা গামার ভ্যালুগুলা সবাই জানি, গামার ভ্যালু সবাই জানি, কিন্তু আমাকে বের করতে বলবে সিপি সিবি কত। তাহলে এইটাকে লেখা যায় 5/3, এইটাকে লেখা যায় 7/5। ভাই এটা কিভাবে লেখা যায়, 14/10, 14/10 মানে কত 7/5, ঠিক আছে। আর এটাকে লেখা যায় 4/3। আমরা এইভাবে ভগ্নাংশ আকারে ভাঙে ফেলছি। এখন আমি যদি তোমাকে বলি, দেখো গামার ভ্যালু যদি a/b হয়, কালকে SBSL দিয়ে দিছি, তাহলে সিপির ভ্যালু হবে দেখো a ডিভাইডেড বাই a মাইনাস b ইন্টু আর,
ঠিক আছে। আর সিবির ভ্যালু হবে দেখো এই বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু আর। এটা হচ্ছে আমাদের কি বলতো, গামার ভ্যালু যদি এ বাই বি হয় তাহলে সিপির ভ্যালু হবে মোলার আপেক্ষিক তাপ সির চাপে এ বাই এ মাইনাস বি ইন্টু আর। সিবির ভ্যালু হবে বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু আর। ঠিক আছে, মানে হর আর লব। এখন বলো যে এই এক পারমাণবিকের ক্ষেত্রে সিপি কত, সিবি কত বলো। এক পারমাণবিকের ক্ষেত্রে সিপি কত, সিবি কত, অ্যান্সার দিয়ে ফেলো। দেখো এক পারমাণবিকের ক্ষেত্রে 5/3, তাহলে এ বাই বি যদি হয় দেখো তাহলে এ 5r ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এটা হবে 3r ডিভাইডেড বাই 2, 3r ডিভাইডেড বাই 2। শেষ। দেখো 3r। এখন r এর ভ্যালু তো তোমরা জানোই 8.3, তাহলে 8.3 দিয়ে গুণ করে দিবা। ধরো তোমার এই মানটা এইভাবে আছে, তাহলে 8.3 ডিভাইডেড বাই কত 2, তাহলে দেখো 4 5 20 প্লাস হবে 20 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, 20 পয়েন্ট সামথিং হবে। এটা ইজিলি ক্যালকুলেশন করতে পারবা, কারণ 4 দিয়ে 8কে কাটলে দেখো আমরা যদি এটাকে কাটি ধরো 4.1, তাহলে 5 ইন্টু 4.1, তাহলে মানে দেখো 20.5। ঠিক আছে, এরকম আসবে। তো দ্বিপারমাণবিকের ক্ষেত্রে কত হবে, তাহলে এইটার ক্ষেত্রে সিপি কত হবে দেখো 7r/2, আর একটা হচ্ছে সিবির ভ্যালু হবে 5r/2। সিবির ভ্যালু হবে দেখো 5r/2। ভাই কেমনে করছেন, এই যে দেখো এ বাই বি হইলে উপরে এ নিচে এ মাইনাস বি, এদের বিয়োগফল কত 2, বিয়োগফলটা নিচে থাকবে। তাহলে বহু পারমাণবিকের ক্ষেত্রে কত হবে বলো তো, সিপির ভ্যালু হবে এই যে দেখো 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 3, 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 ইন্টু আর, তার মানে হচ্ছে 4r। আর সিবির ভ্যালু হবে বহু পারমাণবিকের ক্ষেত্রে সিবির ভ্যালুটা হবে 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে 3r। এই যে দেখো অ্যান্সার শেষ। বলো সিপি সিবি গামা ক্লিয়ার কিনা, সিপি সিবি গামা তোমার 100% ক্লিয়ার কিনা, বলো 100% ক্লিয়ার কিনা। সিপি সিবি গামা এটা একটু বলো, সিপি সিবি গামা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু অ্যান্সার দিয়ে দাও। সিপি সিবি গামা ক্লিয়ার কিনা, তাহলে সিপি সিবি গামা যদি ক্লিয়ার হয়ে থাকে, এটার অ্যান্সার দাও। এইটা সাস্টে আসছে, সাস্টে একটু কাহিনী করে স্বাভাবিক। ভাই সাস্টের প্রশ্ন কি কৃষিতে আসবে, আপনি সাস্টের প্রশ্ন কেন সলভ করতেছেন? ঠিক আছে, তাইলে হচ্ছে সাস্টের প্রশ্ন আলটিমেটলি আমরা সবই সলভ করব। যে কোনো প্রশ্ন আসতে পারে, ভর্তি পরীক্ষার জন্য 100% প্রিপারেশন থাকবো আমরা, যে কোনো প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো গামার ভ্যালু 1.5 মানে এটাকে লিখতে পারি 3/2। তাহলে সিপির ভ্যালু কত হবে বলো তো, এই যে এ বাই বি হইলে উপরে হবে এ ইন্টু আর ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ইকুয়াল টু 3r। আর হচ্ছে দেখো সিবির ভ্যালু হবে 2r, তাহলে একটা 3r একটা 2r, একটা 2r, একদম ইজি 3r 2r। দেখছো এই যে গামা 3/2, তাহলে এটাকে এ ধরো, এটা এ, আর এটা যদি বি হয় তাহলে ওই যে এ মাইনাস বি ডিভাইডেড বাই বি ইন্টু আর, আর একটা হচ্ছে বি ডিভাইডেড, সরি উপরে উল্টা হবে, সোজা কথা লব। ঠিক আছে, সোজা কথা, উপরে হবে লব, তার মানে এ ডিভাইডেড বাই এ মাইনাস বি, নিচে অন্তরফল, দুই ক্ষেত্রে অন্তরফল, আর এই ক্ষেত্রে হচ্ছে বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু আর, যদি এটা এ বাই বি হয়, তাহলে শেষ। সিপিসিবি গামা ক্লিয়ার, তাহলে সিপিসিবি গামা ক্লিয়ার। এই যে একটা আদর্শ গ্যাসের সিপি বাই সিবি ইকুয়াল টু এক্স হইলে, এই যে ঢাকা ভার্সিটিতে 22-23 আসছে, 14-15-তে দুইবার প্রশ্নটা দিছে, সিপি এবং সিবির অনুপাত যদি গামার পরিবর্তে এক্স হয় তাহলে এই যে আর ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, ওই যে সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, জাস্ট গামার জায়গায় এক্স আছে, এই জন্য আমরা এটাকে বলবো এক্স মাইনাস 1, তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ভেরি গুড। আফরিন শ্রুত, তারপরে সৌন্দর্য, জান্নাত, রুহুল আমিন, রাজু, নৌরিন জাহান, কলি, তোরা অফলাইন মডেল টেস্ট কে কে দিচ্ছ শুনি একটু, কার সাথে দেখা হচ্ছে তাইলে দেখি। অফলাইন মডেল টেস্ট কে কে দিচ্ছিস, মানে অফলাইন ব্রাঞ্চগুলাতে ভর্তি হয়েছিস কে কে, হইতে পারে দেখা হবে ময়মনসিংহ বা ঢাকাতে, বা যেই ব্রাঞ্চে সব থেকে বেশি মানে ভর্তি হয়েছে ওই ব্রাঞ্চে আমি যাব, 5 তারিখে যাওয়ার সম্ভাবনা আছে আর কি, যে ব্রাঞ্চে সব থেকে বেশি, যে মালিহা, দিয়াত, অনেক পোলাপানি ব্রাঞ্চে ভর্তি হয়েছে। হ্যাঁ, যারা অফলাইন দিতে পারবে না অনলাইন দিবা, অনলাইন টোটালটাই ফ্রি থাকবে। আর অনলাইনের প্রশ্নগুলো আমরা মানে প্রশ্ন আকারে সেট করে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, প্রিন্ট করে বাসায় পরীক্ষা দিবা। ঠিক আছে, ওকে। কুমিল্লা আসলে ব্রাঞ্চ নাই,
কুমিল্লার রংপুরে অনেক পোলাপান ভর্তি হয়েছে, সব থেকে বেশি ভর্তি হয়েছে রংপুর, ময়মনসিংহ। আমরা লিস্ট প্রকাশ করব কোন ব্রাঞ্চে কতজন, আগেই করতেছি না, কারণ ভর্তি কালকে আর পরশু বেশি হবে, 1, 2, 3 তারিখ বেশি হবে। ওকে ওকে, পরের প্রশ্নে যাই। এই যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তার কিসের উপর? তাপমাত্রার উপর। তার কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর। এটা ডেন্টালে আসছে এবং এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 23-24 এইবার আসছে যে অভ্যন্তরীণ শক্তি আনচেঞ্জ থাকে, টি চেঞ্জ না হলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয় না। অভ্যন্তরীণ শক্তি কি হয় না বলতো? চেঞ্জ হয় না। অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয় না। একটু বাংলিশ লিখে দিলাম আর কি। এইটা হচ্ছে এইবার ঢাকা ইউনিভার্সিটি 23-24 রিসেন্ট ইয়ারে চলে আসছে। এবং উপাদান পরিবর্তন না হইলে আপেক্ষিক রোধ পরিবর্তন হয় না। উপাদান পরিবর্তন বা তাপমাত্রা পরিবর্তন না হইলে ইয়ং এর গুণাঙ্ক পরিবর্তন হয় না। এই জিনিসগুলো সব থেকে বেশি ভর্তি পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, ওকে ওকে। রুদ্ধতাপ সংকুচনের সময় অভ্যন্তরীণ শক্তি বাড়ে আর প্রসারণের সময় কমে। তাহলে সংকুচন বললে বৃদ্ধি পাবে আর প্রসারণে কমবে। ঠিক আছে, প্রসারণে কমে। রুদ্ধতাপ সংকুচনে বাড়ে আর প্রসারণে কমে। সংকুচনে বাড়ে, প্রসারণে কমে। সংকুচনে বৃদ্ধি, প্রসারণে কমে। সংকুচনে বৃদ্ধি, প্রসারণে কমবে। ওকে, নেক্সট স্লাইড। স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান কত? এটাও কৃষির প্রশ্ন। এই যে 21-22 আসছে 8.3 সব জায়গায় আছে, দেখো অপশনগুলো দেখো 8.3। বাট কথা হইলো একক যদি না পারো, তার মানে এই প্রশ্নটা আসছে একক দিয়ে, জুল পার মোল পার কেলভিন। তাহলে জুল পার মোল পার কেলভিন শুধুমাত্র এককের উপরে ডিপেন্ডস করে। ঠিক আছে, পার মোল পার কেলভিন। এই যে একজন সি দিছে, রুহুল আমিন রাজু, তুমি একদম মাইর খাবা। ঠিক আছে, অপূর্ব ঘোষ, তারপরে হচ্ছে মাহারুমা আক্তার মিম, সাথী আক্তার। ওকে, আমি কিন্তু সামনে সবই দেখতেছি, আমার এনে এত বড় একটা স্ক্রিন আছে, অনেক বড় স্ক্রিন, এখানে সবার নামই দেখা যাচ্ছে আর কি। অনুজীব, রুকসানা আক্তার। ঠিক আছে, ওকে, নেক্সট স্লাইড। স্থির আয়তনে গ্যাসের তাপমাত্রা বাড়াইলে ওই গ্যাসের কি বাড়বে বলো? এটা যদিও আদর্শ গ্যাসের প্রশ্ন, এখানে ইনক্লুড করে দিছি, প্রশ্নটা ইম্পর্টেন্ট, গুচ্ছতে আসছিল। ঠিক আছে, দেখো একটা স্থির আয়তনে গ্যাস, তাহলে এই যে আমাদের চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক সমানুপাতিক, আর তাপের সাথে হচ্ছে আমাদের শক্তির সম্পর্ক। ঠিক আছে, শক্তির সম্পর্ক। তাইলে আমাদের গ্যাসের গতিশক্তি, ঠিক আছে, পিভি ইকুয়াল টু 3/2 nRT। তাহলে গ্যাসের গতিশক্তি, আর একটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে আমাদের এই যে এটা চাপ এবং গতিশক্তি বাড়বে, ইকে ইকুয়াল টু আমাদের হচ্ছে 3/2 nRT। তাহলে এই যে ই এর সাথে সম্পর্ক আর চাপের সাথে, দুইটার সাথেই টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। নেক্সট স্লাইড। বস্তুর তাপমাত্রা 2 গুণ বৃদ্ধি করলে বিকিরণ হার কত গুণ বাড়বে? এই যে বিকিরণ হারের, দেখো বিকিরণ হার হচ্ছে তাপমাত্রার চতুর্ঘাতের সমানুপাতিক। আরেকবার বলেন ভাই, বিকিরণ হার তাপমাত্রার, কৃষ্ণ বস্তুর বিকিরণের হার তাপমাত্রার চতুর্ঘাতের সমানুপাতিক, তার মানে চতুর্ঘাতের সমানুপাতিক। এই প্রশ্নটা দেখো বাকৃবিতে কয়বার আসছে? 1, 2, 17, 18 এবং 13, 14 তিনবার আসছে বাকৃবির প্রশ্ন ব্যাংকে, এটা পাবা। এটা যদিও স্টিফানের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টিফানের সূত্র আছে, স্টিফানের কৃষ্ণ বস্তুর বিকিরণ, আর একটা আছে ভিনের সূত্রটা লাগবে না। ওই যে ভিনের সূত্র থেকে প্রশ্ন আসলে বলবে কি সূর্য পৃষ্ঠের তাপমাত্রা বের করো। সূর্য পৃষ্ঠের তাপমাত্রা 5800 কেলভিন, এটা মনে রাখো, তাইলেই হবে 5800 কেলভিন আশেপাশে। আউট অফ সিলেবাস, বাট পরে রাখো, এটা বাকৃবিতে দেখো 17, 18তেও আসছে। তাহলে এটা 2 টু দি পাওয়ার 4 E2 ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 4 E1। ভাই আপনি 2 টু দি পাওয়ার 4 কেন দিলেন? কারণ এই যে দ্বিগুণ করছে তাপমাত্রা, তাহলে অ্যান্সার হবে 16 গুণ। আর এইখানে এটা যদি সমানুপাতিক ধ্রুবক লেখো, তাহলে ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ওকে, নেক্সট স্লাইডে যাই। এগুলো আসবে না, এগুলো আউট অফ সিলেবাস, এখন নাই, আসবে না। পরেরটাই যাই। এই যে এখন থেকে শুরু হইতেছে, আর 2টা টপিক আছে, তাপমাত্রা স্কেল, কার্নো ইঞ্জিন, তাহলে খেল খতম। ঠিক আছে, আর 2-3টা টপিক আছে, শেষ করে যাও একদম। মানে আমরা পুরা ক্লাসটা করার পরে তুমি খাতাটা নিবা, তাপগতিবিদ্যা চ্যাপ্টার এই পাশ থেকে এই পাশ ধরবা, একটা কনসেপ্ট যদি দেখাইতে পারো সুমন ভাই পড়ায় নাই,
তাহলে আমাকে বলবা যে ভাই একটা কনসেপ্ট আপনি বাদ দিছেন, নেটওয়ার্ক বা যত ধরনের তোমার প্রশ্ন ব্যাংক আছে সব প্রশ্ন ব্যাংক তুমি একবার চোখ বোলাবা। দেখো একটা প্রশ্ন যদি দেখো পারতেছো না, শুধু একটা পারবা না, কোনটা? মিশ্রণের তাপমাত্রা। মিশ্রণের তাপমাত্রা এখন নাই, এটা আসবে না। আর হচ্ছে ওই যে গামা টু দি পাওয়ার গামা, টু দি পাওয়ার গামা, এই প্রশ্নগুলো আসবে না। তারপরে হচ্ছে দেখবা যে এই যে আরো যে এই ধরনের কিছু প্রশ্ন আছে, গামা ছাড়া লন, এমএস লন, অমুক অমুক অমুক, এই প্রশ্নগুলো আসবে না। ঠিক আছে, ওকে। 122 ডিগ্রি ফারেনহাইট, 122 ডিগ্রি। দেখো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু 5 ডিগ্রি, স্টিম বিন্দু 99 ডিগ্রি। তাইলে বলছে যে 52 ডিগ্রি যখন থার্মোমিটারে প্রদর্শন করে ফারেনহাইট স্কেলে কত? তাহলে ফারেনহাইট স্কেলে আমি থিটা এফ লিখলাম। দেখো থার্মোমিটারে প্রদর্শন করতেছে কত? 52। তারপরে হচ্ছে স্টিম বিন্দু থিটা আইস কত? 5। তারপরে হচ্ছে বাষ্পবিন্দু হচ্ছে কত? 99 -5 গুণন, দেখো গুণন হচ্ছে 180 প্লাস 32, এত ডিগ্রি ফারেনহাইট। এখন বের করো কত হবে। তাহলে দেখো 47 94, 47 উপরে হচ্ছে 47, নিচে 94 ইন্টু 180 প্লাস 32, প্লাস 32। তাহলে এই যে দেখো 2 দিয়ে 180 কে কাটলে 90, 90 এর সাথে 32 যদি যোগ করো 122, 122 ডিগ্রি ফারেনহাইট, 122 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অ্যান্সার হচ্ছে 122। এটা কিন্তু কৃষিতে আসছে, যে কৃষিতে আসছে, সিকের ওয়েটেও আসছে ভাই। তাহলে সিকের ওয়েটের প্রশ্ন কৃষিতে চলে আসতেছে, আসতেই পারে। ইম্পর্টেন্ট সবার জন্য ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট সবার জন্য ইম্পর্টেন্ট, সব পড়তে হবে। যে রুয়েটে আসছে, ঢাকা ইউনিভার্সিটি 2বার আসছে, এই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। দেখো পরেরটা, দেখো এইটাও সেম, এটা বের করো। এইটা সেন্টিগ্রেডে চাইছে, দেখো সেন্টিগ্রেডে, তাহলে থিটা সেন্টিগ্রেড। চুল্লির তাপমাত্রা দেখো, চুল্লির তাপমাত্রা 32। এই যে বলছে রোদ থার্মোমিটারের 0 ডিগ্রিতে মানে স্টিম, এটা হচ্ছে আইস পয়েন্ট, আইস পয়েন্ট। আর এটা হচ্ছে 100 ডিগ্রি মানে এটা বাষ্পবিন্দু, স্টিম পয়েন্ট, স্টিম পয়েন্ট। হ্যাঁ, তাহলে যদি তাপমাত্রা 20 ওহম হয়, এটার সূত্র তোমরা কি জানো? সূত্রগুলা একটু লিখে দেই। দেখো ধরো সেন্টিগ্রেড স্কেলে বের করবা, তাহলে এই যে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু হচ্ছে কত বলতো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর কেলভিনে নিলে জাস্ট 273 যোগ করে দিবা। কেলভিনে যদি বের করতে বলে 273 যোগ করে দিবা। আর ফারেনহাইটের সূত্র তো আগে দেখাইলামই, 180 প্লাস 32। তাহলে দেখো 32 মাইনাস 8, আর এখানে হচ্ছে আমাদের কত বলতো? 20 মাইনাস 8 ইন্টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাইলে দেখো আমার এখানে থাকতেছে 24, নিচে 12, তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা রাজশাহীতে 19-20 আসছে মনে হয় না? রাজশাহী 19-20, হ্যাঁ এই যে রাজশাহী 19-20 আসছে, কুয়েটে আসছে, মাওলানা ভাসানীতে আসছে, সাস্টে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, অনেক জায়গায় আসছে। পরেরটা দেখো কৃষিতে আসছে, এটা বলো। পরেরটা কৃষিতে আসছে, এটা অস্থির প্রশ্ন, এইটা অস্থির প্রশ্ন। এটা গতবার আসছে কৃষিতে, ট্রাই করো। মেহজাবিন আনহা তানহা, মেহজাবিন আলম তানহা, ট্রাই করো। এটা আনোয়ার হুসাইন, নাসিম উদ্দিন, ট্রাই করো, ট্রাই করো। যে একটা ত্রুটিপূর্ণ এই টপিকটা 100% দিবা। এই টপিক থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে। কৃষিতে অলরেডি 3বার আসছে এই টপিক থেকে, 3বার, মানে সমন্বিত কৃষিতেই 2বার না 3বার আসছে। তাহলে এই টপিকটা 100% দিয়ে দাও। এই যে 100%, দুইটা টপিক আমি 100% দিছি। একটা হচ্ছে ক্লসিয়াসের সমীকরণ, ডিকিউ ডিইউ ডিডব্লিউ, আর একটা দিছি হচ্ছে তাপমাত্রার স্কেল। এর বাইরে যদি আসে তাহলে এন্ট্রপি থেকে আসবে, এটাও 100%। আর এ ছাড়া দুইটা টপিক ভালো করে দেখবা, রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ আর কার্নো ইঞ্জিনের দক্ষতা, শেষ। ঠিক আছে, তাহলে কত হবে বলো? সঠিক পাঠ দেয় এখানে। দেখো বলছে বরফ বিন্দুতে 5 ডিগ্রি আর হচ্ছে বাষ্প বিন্দুতে 95 ডিগ্রি। কত ডিগ্রিতে সঠিক পাঠ দিবে এইটাই অনেকে ধরতে পারবে না। সঠিক পাঠ দিবে মানে হচ্ছে থিটা, এইখানে যে থিটা, এইখানেও সেম থিটাটাই দিবে সঠিক পাঠ। তার মানে দেখো আমাদের বরফ বিন্দুর পাঠ হচ্ছে কত? 5, আর বাষ্প বিন্দুর পাঠ হচ্ছে 95। তাহলে 95 মাইনাস 5 ইন্টু কত বলতো? 100 ডিগ্রি, ইন্টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দেখো আর গুণ করো, তাহলে হচ্ছে আমাদের দাঁড়াইতেছে 100 থিটা মাইনাস 500 ইকুয়াল টু 90 থিটা, সরি ইকুয়াল টু 90 থিটা। ভাই কি করলেন বুঝলাম না। এই যে দেখো 95 থেকে 5 বাদ দিলে 90, 95 থেকে 5 বাদ দাও 90, 90, তাহলে 90 দিয়ে থিটাকে গুণ করলে 90 থিটা। আর এই যে 100 কে থিটা দিয়ে গুণ করলে 100 থিটা মাইনাস 5 দিয়ে 100 কে গুণ করলে 500। তাহলে দেখো 10 থিটা ইকুয়াল টু হচ্ছে 500। সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অ্যান্সার 50 50 50। ঠিক আছে, 50। রাইসা, তারপরে হচ্ছে মমতাজ সিরাজ, বিনতে জিয়া, তারপরে হচ্ছে জিয়াসমিন,
ওকে ওকে, নওরিন জাহান বুলবুল। পরেরটাই দেখো, এইটা বাকরি বিষয় কৃতিতে আসছে যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ। তাহলে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, খেয়াল করো, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াসের দ্বিগুণ বলছে। কার দ্বিগুণ? সেলসিয়াসের। এটা ভালো করে বুঝবা, প্যাচ লাগাবে না। বলছে ফারেনহাইটের তাপমাত্রা, ফারেনহাইটের তাপমাত্রা সেন্টিগ্রেডের দ্বিগুণ। তাহলে সেন্টিগ্রেডের তাপমাত্রাটা আমি ধরে নিলাম এক্স, তাহলে ফারেনহাইটে এই তাপমাত্রাটা হবে 2x। ঠিক আছে, দেখো সেলসিয়াসের দ্বিগুণ বলছে, কিন্তু তুমি উল্টাটা ধরে, অনেক পোলাপান কি করে, ফারেনহাইটে x ধরে সেলসিয়াসে 2x ধরে, টাস করে কাটা খাবা, টাস করে কাটা খাবা। ঠিক আছে, টাস করে কাটা খাবা। তাহলে সেলসিয়াসের কোন তাপমাত্রা ফারেনহাইটের দ্বিগুণ, এইটা বললে এটা করতে পারতা, বাট বলছে ফারেনহাইটের কোন তাপমাত্রা সেলসিয়াসের দ্বিগুণ। তাহলে ওই যে c/5, দেখো c/5 ইকুয়াল টু f মাইনাস 32, সরি f মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে এই যে দেখো আমরা এখানে দিলাম x/5 ইকুয়াল টু ফারেনহাইটে হবে 2x, সরি হ্যাঁ 2x মাইনাস 32 ইকুয়াল ডিভাইডেড বাই 9। তাহলে দেখো আমি যদি এখান থেকে কাটি 10x মাইনাস 160, দেখো 5 30 160 32 ইকুয়াল টু 9x। সুতরাং x এর ভ্যালু হচ্ছে 160 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেন্টিগ্রেডে 160 হইলে ফারেনহাইটে কত হবে বলো তো? 2 গুণন 160 ইকুয়াল টু হচ্ছে 320 ডিগ্রি ফারেনহাইট। এই যে এইটা অ্যান্সার। অনেকে 160 বের করে অ্যান্সার দিয়ে দেয়, অনেকে এটার অ্যান্সার দিয়ে দেয়। এইটা অ্যান্সার দেওয়া যাবে না, 160 কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 300। এই সাকিব আসছে তোমাদের, সাকিব ভাই একটু চলে আসেন। সাকিব হচ্ছে মাত্র মানে আসলো বাইরে থেকে। তো সাকিব কিন্তু কালকে কেমিস্ট্রি উড়াধুরা করে দিছে, জৈব যৌগ আমি নিজেও পুরা ক্লাস করছি। আমি মানে দেখলাম যে বিক্রিয়া একটা থেকে আরেকটা রিয়াকশন করে। তোমার কাছে কঠিন মনে হবে যে এত এত বড় একটা চ্যাপ্টার, যে জৈব যৌগ মানে কয়েকটা ক্লাস লাগে, এটা একটা ক্লাসে রিভিশন করে দিছে সব বিক্রিয়া। তুমি যদি এখন আস্তে 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 বিক্রিয়াগুলো শেষ করো, জৈব যৌগ হবে তোমার সব থেকে স্ট্রং জোন। যতটুকু পড়াইছে শেষ করো। সাকিব তোমাদের উদ্দেশ্যে বলবে নেক্সট কবে কোন ক্লাস নিবে, ও যদি মারে থেকে আসলো। এটা কি আপনার পেজে ক্লাস হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাবলিকলি ক্লাস হচ্ছে। আচ্ছা, গ্রেট। যাক, সুমন ভাইকে কিন্তু খাতা থেকে আমরা ইয়াতে নিয়ে আসছি, ব্ল্যাকবোর্ডে নিয়ে আসছি। সো সুমন ভাই এখন থেকে স্মার্ট বোর্ডে একদম আরো গোছানো কন্টেন্ট নিয়ে তোমাদের ক্লাসগুলো নিবে। আর গতকাল রাতে হচ্ছে অর্গানিকের যা যা পড়াইছি, আসলে এক ক্লাসে বা একবারে তোমাদের জন্য একটু টাফ শেষ করা। সো তোমরা দরকার হলে অর্ধেক করে 2 দিন বা 3 দিনের রিভাইজ দিয়ে দিও, ইনশাল্লাহ ওইখান থেকে বিক্রিয়ার ভয়টা দূর হয়ে যাবে তোমাদের। মানে কতটুক বিক্রিয়া পড়া লাগবে আসলে এগ্রির জন্য, বা কোন ওয়েতে পড়া লাগবে, সো সেটাই দেখাই দিচ্ছি। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো আমরা কন্টিনিউ করি। তো যেটা বললাম জৈব যৌগটা আসলে হচ্ছে মানে আমরা কিন্তু রিভিশন করাই দিছি, তো তোমরা এখন আস্তে আস্তে এটা শেষ করে ফেলবা। ঠিক আছে, এই সবগুলা ক্লাস ইউটিউবে পাবা, ইউটিউবে আপলোড করা আছে। এমডি সুমন হোসেন অথবা ফিজিক্স হান্টার্স লিখলেই চলে আসবে। এমডি সুমন হোসেন এটা লিখলে ইউটিউবে সব ক্লাস পাবা। আমাদের সব ক্লাস ইউটিউবে দেওয়া হয়, ইউটিউব। ঠিক আছে, তোমার টিউবে হচ্ছে আমরা এই ক্লাসগুলা পাবো। এইখানে নাম হচ্ছে এমডি সুমন হোসেন। এই চ্যানেলটাতে তুমি হচ্ছে দেখবা যে সব ক্লাস আছে, সব ক্লাস ভিডিওসে যাবা, সব ক্লাস পাবা। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। এখন দেখো এই প্রশ্নটা কত জায়গায় আসছে, বোর্ডে জায়গা হবে না, সাল লিখতে গেলে বোর্ডে জায়গা হবে না, যে কোন তাপমাত্রা সেলসিয়াসের সমান বলছে। তাহলে সেলসিয়াসেও যদি x হয় ফারেনহাইটেও x হবে, সেলসিয়াসেও x হইলে ফারেনহাইটে x। তাহলে এই যে দেখো সেলসিয়াসেও x, তাহলে x/5 ইকুয়াল টু x মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে এই যে দেখো আমরা বলতেছি 9x ইকুয়াল টু 5x মাইনাস 160। সুতরাং x এর ভ্যালু হচ্ছে -40 ডিগ্রি। তাহলে -40 ডিগ্রিতে আমরা বলতে পারতেছি -40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল -40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইট সমান হচ্ছে -40 ডিগ্রিতে। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, -40 ডিগ্রি ছাড়া আরেকটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে ফারেনহাইট আর কেলভিন। এটা হচ্ছে 574.25 কেলভিন ইকুয়াল 574.25 ডিগ্রি ফারেনহাইট। এই প্রশ্নটা এইবার জিএসটিতে আসছে। হ্যাঁ, এই যে এখানে লিখে রাখো, এইবার জিএসটিতে এই প্রশ্নটা আসছে 23-24। এইবার প্রশ্নটা আসছে 23-24, এই প্রশ্নটা অলরেডি চলে আসছে। এইটা একটু লিখে রাখো, 574.25 কেলভিন আর ফারেনহাইট সমান, আর -40 ডিগ্রিতে ফারেনহাইট সেন্টিগ্রেড সমান। ভাই সেন্টিগ্রেড আর কেলভিন কখনো সমান হইতে পারে না, না সেন্টিগ্রেড কেলভিন কখনোই সমান হইতে পারে না পার্থক্যের স্কেল ছাড়া।
তার মানে এদের মধ্যে 273 ডিফারেন্স আছে, সেন্টিগ্রেডকে 273 যোগ করলে কেলভিন পাওয়া যাবে। ঠিক আছে, ওকে ওকে, নেক্সট প্রশ্ন দেখো এটা কত জায়গায় আসছে, হ্যাঁ কত জায়গায়। সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রার পার্থক্য যদি 35 ডিগ্রি হয়, ফারেনহাইট স্কেলে কত? পার্থক্যের স্কেলের ক্ষেত্রে আর ওই যে -32 -273 নেওয়া যাবে না, এটার সূত্রটা হচ্ছে del C/5 ইকুয়াল del F/9 ইকুয়াল del K/5। এই যে দেখো এখন কিন্তু আমরা আর এই যে এখানে -32 -273 কিন্তু আর নিতে পারবো না যেহেতু পার্থক্যের স্কেল, তাহলে আমরা বলতে পারি দেখো del C ইকুয়াল টু del K, del C ইকুয়াল টু del K, 5 কেটে দিলে del C ইকুয়াল টু del K। এখন আমাকে বলছে 35 ডিগ্রি যদি সেলসিয়াসে হয়, 35 ডিগ্রি যদি সেলসিয়াসে হয় তাহলে ফারেনহাইটে কত, ফারেনহাইটে পার্থক্য কত? তাহলে দেখো 5 7 35, 7 নং 63, 7 নং 63 ডিগ্রি ফারেনহাইট, 63 ডিগ্রি ফারেনহাইট, 63 ডিগ্রি ফারেনহাইট, 63 ডিগ্রি ফারেনহাইট। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আর কতক্ষণ, পুরা চ্যাপ্টারটা শেষ, এরপরে আর একটা টপিক আছে, এরপরে কারণ ইঞ্জিনটা পড়াইলেই শেষ হয়ে যাবে। হ্যাঁ আর একটু ওয়েট করো, ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো। আমরাও তো কথা বলতে আমাদের হচ্ছে প্যারা হয়ে যায়। এরপরে দেখো তাইলে একটা সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা পার্থক্য 35 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে কত? আর কৃষিতে যেটা আসছে, কৃষিতে বলছে কি 100 থেকে 35-এ নেমে আসে, 100 থেকে 35-এ নেমে আসে, তাইলে সেটা হচ্ছে পরিবর্তনটা ফারেনহাইটে কত হবে এটা বলো তো। ধরো সেন্টিগ্রেডে 100 থেকে 35-এ নেমে আসছে, সেন্টিগ্রেডে 100 থেকে 35-এ নেমে আসছে, ফারেনহাইটে এটার পরিবর্তন কত হবে? ফারেনহাইটে এটার পরিবর্তন কত হবে বলো। সেন্টিগ্রেডে যদি 100 থেকে 35-এ নেমে আসে তাহলে সেন্টিগ্রেডে পরিবর্তন 65, তাহলে ফারেনহাইটে পরিবর্তন হবে দেখো del F/9। এই যে এই প্রশ্নটা আমরা সলভ করতেছি, তাহলে দেখো 5 13 65 আর 9 13 117, ঠিক আছে 9 13 117 ডিগ্রি ফারেনহাইট, 117 ডিগ্রি ফারেনহাইট। এইটা কৃষিতে আসছে 117। এই যে দেখো 5 13 65, এটা দিয়ে যদি কাটো 13 হয়, 5 9 10 90, 3 নং 27, 117 ডিগ্রি ফারেনহাইট। ওকে ওকে, এটা পারবা। পরেরটাই যাই। কক্ষের তাপমাত্রা 30 ডিগ্রি হলে ফারেনহাইটে মান কত? সহজ প্রশ্ন, জাহাঙ্গীরনগর আসছে, মানে 30 ডিগ্রি হচ্ছে সেলসিয়াসে, তাহলে এটাকে ফারেনহাইটে নিলে কত হবে? তাহলে এই যে দেখো 30 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। দেখো আমরা যদি কাটি 5 6 30 আর 6 নং কত 54, ঠিক আছে, তাহলে F ইকুয়াল টু 54 প্লাস 32, 54 প্লাস 32 86 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ 86 কোনটা অ্যান্সার আছে? এ নাম্বার, তাহলে এই যে এ নাম্বারটা অ্যান্সার 86 ডিগ্রি ফারেনহাইট। ভেরি গুড। 84 কে অ্যান্সার দিছে এই যে কে ভট্টাচার্য, শর্মী ভট্টাচার্য, তোমারটা হয় নাই, 84 না 86 হবে, ঠিক আছে। 54-র সাথে আমরা 32 যোগ করে দিব। এগুলা নর্মাল প্রশ্ন, সূত্র তো একটাই, এটা মনে রাখবা, তাইলেই হবে C/5 ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু K মাইনাস 273 ডিভাইডেড বাই হচ্ছে 5, ঠিক আছে, K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। তবে কনভার্সন যদি তোমাকে ভর্তি পরীক্ষায় দেয় তাহলে বলবে সেলসিয়াস দেওয়া আছে ফারেনহাইট বের করো, ফারেনহাইট দেওয়া আছে সেলসিয়াস বের করো, অথবা কেলভিন বের করো, এটা তোমাকে বলতে পারে। আর ফারেনহাইটে পরম শূন্য তাপমাত্রার মানটা বেশি আসে, -459.5 ডিগ্রি, এটা হচ্ছে ফারেনহাইটে পরম শূন্য তাপমাত্রা। ফারেনহাইটে পরম শূন্য তাপমাত্রাটা সব থেকে বেশি আসে, বলবে যে -459.5 ডিগ্রি। ওকে ওকে, এরপরে দেখো 127 ডিগ্রি তাপমাত্রায় ক্রিয়ারত কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? ইঞ্জিনে চলে আসছি, ইঞ্জিন শেষ হইলেই ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কার্নো ইঞ্জিনের দক্ষতা তো আমরা বের করতেই পারি, এটা ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু হচ্ছে কত বলতো 100%, ইন্টু 100%। তাইলে দেখো আমি এইখান থেকে T1 এর ভ্যালু, এই যে বিয়োগের ক্ষেত্রে, পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াসেও বিয়োগ করতে পারো। ভাই বুঝলাম না, তার মানে তুমি 127 থেকে 27 সরাসরি বিয়োগ করতে পারো, কেলভিনে নেওয়ার দরকার নাই। যখন বিয়োগের বিষয়টা আসবে, পার্থক্যের বিষয়টা আসবে, তোমার আর কেলভিনে নেওয়ার দরকার নাই, তুমি ডিরেক্ট বিয়োগ করতে পারো। তাহলে আমি ডিরেক্ট বিয়োগ করব। দেখো 127 আর 27 বিয়োগ করলে উপরে হচ্ছে কত 100। আর এই যে নিচেরটা তো সিঙ্গেল আছে, এটাকে অবশ্যই কেলভিনে নিতে হবে। তাহলে কেলভিনে নিতে গেলে কত হয় বলো তো 400 ইন্টু 100%, ইন্টু 100%, তাহলে 25%। অ্যান্সার হচ্ছে 25%। ভাই বুঝলাম না আপনি কেন এখানে ডিরেক্ট 100 করলেন। দেখো তুমি যদি এটারে 400
আর এটারে যদি 300 এইভাবে বিয়োগ করো তাও তো ওই 100 আসতেছে, তাও বিয়োগ 100 আসতেছে। আবার দেখো যদি সেন্টিগ্রেড টু সেন্টিগ্রেড বিয়োগ করো তাও বিয়োগফল 100 আসতেছে, কারণ পার্থক্যের স্কেলে এটা কোনো চেঞ্জ হয় না। পার্থক্যের স্কেলে সেন্টিগ্রেডে না নিয়ে ডিরেক্ট সেন্টিগ্রেড থেকেও বিয়োগ করা যায়, ঠিক আছে। ওকে ওকে, এরপরেরটাই যাই, দেখো 327 27 এর মধ্যে ক্রিয়ারত কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? বুয়েটে অনেকবার আসছে এটা কার্নো ইঞ্জিনের দক্ষতা কত, তাহলে এটা ইকুয়াল টু দেখো 327 27, একটা তাপমাত্রা যদি আর একটা ডাবল হয় দক্ষতা বের করতে হবে না 50%। ভাই আর কি বললেন বুঝলাম না। ধরো T1 এর ভ্যালুটা T2 এর দ্বিগুণ হয়েছে, অথবা Q1 এর ভ্যালুটা Q2 এর দ্বিগুণ হয়েছে, তাইলে এইটার দক্ষতা বের করতে হবে না 50%, 100% 50% হবে দক্ষতা, ঠিক আছে। আর কোনো সময় যদি ধরো আমাদের T2 মানে তাপ গ্রাহকে কোনো তাপমাত্রা 0 হয়, তাহলে এইটার দক্ষতা হবে 100%, 100%। তবে বাস্তবে সম্ভব নয়, বাস্তবে এই জিনিসটা সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়। যদি তাপ গ্রাহকে কোনো তাপ বর্জন না হয় মানে 0 হয়, তাহলে ওইটার দক্ষতা হবে 100%। আর এই দক্ষতার সূত্রটা আমাদের এইবার চট্টগ্রাম ভার্সিটিতে আসছে, এই যে ইটা ইকুয়াল টু 1 মাইনাস এটা ইকুয়াল টু দেখো 1 মাইনাস Q2 বাই Q1, Q2 বাই Q1 ইন্টু 100%, ইন্টু 100%। এই সূত্রটা এইবার হচ্ছে আমি একটু কাটি, একটু হিজিবিজি হইল, ইন্টু 100%, 100%, 100%, যাই হোক 100%। তো এই সূত্রটা এবার সিইউতে আসছে, হ্যাঁ ডিরেক্ট সূত্রটা আসছে সিইউ 23-24, আর এটা এগ্রিতে আসছে, এগ্রি 19-20 সূত্র আসছে ডিরেক্ট, শুধু সূত্র আসছে, শুধু সূত্রটাই আসছে যে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, এই সূত্রটাই আসছে চট্টগ্রামে এইবার আসছে, এবং হচ্ছে কৃষিতে 19-20-এ আসছে। তো দেখো এই যে একটা তাপমাত্রা এটা হচ্ছে 600 কেলভিন, আর এটা হচ্ছে দেখো 300 কেলভিন, তাহলে এই যে একটার একটা ডাবল না, একটার একটা ডাবল হইলে দক্ষতা 50%, দক্ষতা 50%। তাও বের করি, দেখো তাও বের করি, এখানে হচ্ছে 300, এইখানে হচ্ছে 600 ইন্টু 100%, ইন্টু 100%, তাইলে অ্যান্সার হচ্ছে 50%, 50%, 50%, ঠিক আছে 50%। পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা দেখো, এই বরফ বিন্দু বাষ্পবিন্দুতে ক্রিয়ারত ইঞ্জিনের দক্ষতা কত? বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু এই দুইটার মধ্যে ক্রিয়ারত দক্ষতা যদি তোমাকে চায়, এখন পর্যন্ত 500 পোলাবান আছে, চিন্তা কর, তাহলে তোদের ডেডিকেশনের উপরে আর কে পারবে? মানে তোরা এখনো 509 জন ক্লাস করতেছিস আমি দেখতে পাচ্ছি, এবং 5314টা কমেন্ট হয়েছে এখন পর্যন্ত। তো তোদের ডেডিকেশন রে বিট করে যাবে, তোদের এই লেভেলের, মানে আমি যে আজকে ক্লাস নিছি তুই একটু বলতো, আমি যে আজকে ক্লাসটা নিছি তুই বলতো যে কোনো টপিক বাদ দিছি বা যেই প্রশ্নগুলো সলভ করাইছি এগুলা থেকেই ভর্তি পরীক্ষায় আসে না, যেটা লাগবে ওইটাই পড়াইছি উড়াদুরা, মানে একদম কোনো অপ্রয়োজনীয় একটা তথ্য পড়াইছি, সব যা লাগবে সব ক্লিয়ার। এইটাই তো ক্লাসের কোয়ালিটি, এবং লাস্ট মুহূর্তে এগুলাই দরকার, কারণ তাপগতিবিদ্যা 100 বার পড়ছি আমি, আর কত পড়বো ভাই, বেসিক তো 100 বার পড়ছি, আর কত বেসিক পড়বো। তো এই লাস্ট মুহূর্তে এগুলাই দরকার, একটা ক্লাসে পুরা অবার্থ শেষ, একটা ক্লাসে একদম ফার্স্ট থেকে লাস্ট যত ধরনের প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসবে এই ক্লাসের স্লাইড থেকেই সরাসরি কমন পাবি। দেখিস এই ক্লাসের স্লাইডগুলো তো থাকলোই, সেভ থাকলো, এখান থেকেই সরাসরি চলে আসবে। এখন পর্যন্ত 500-র উপরে তোরা আসস, তাইলে আলটিমেটলি তোদের ডেডিকেশন আমাদের ডেডিকেশন দুইটা মিলাই তোরা চান্স পাবি। আর আমি ইয়াটা দিয়ে দিব, লাস্ট ভিউ সাজেশনটা দিয়ে দিব। সাজেশনটা হচ্ছে একটু ঝামেলা, কি যে প্রশ্ন যদি না করে থাকে তাহলে এই সাজেশন থেকে একটাও দিবে না, টিচারদের হাতে সাজেশন চলে যায়। এটা এখন বর্তমানে এমন অ্যাভেলেবিলিটি হয়েছে, ফ্রিতে দিয়ে দিলে ওইটা টিচারদের হাতে চলে যায়, একটা প্রশ্নও দিবে না, দেখা যাবে যে পুরো অবস্থা। এই জন্য আমরা চেষ্টা করতেছি যত প্রাইভেটলি সাজেশনটা তোদের হাতে দেওয়া যায়, যত প্রাইভেটলি দেওয়া যায়। এই জন্য আমরা সবার ইনবক্সে দিব, পেজে জাস্ট মেসেজ দিবি, ড্রপ করে দিবে, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন, বরফ বিন্দু বাষ্পবিন্দু তার মানে 0 ডিগ্রি, আর একটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি, 100 ডিগ্রি। এই প্রশ্নের ক্যালকুলেশনটা একটু কঠিন, এই জন্য এটা মনেই রাখবা, এটা সরাসরি এইভাবে আসে, এটা মান চেঞ্জ হবে না। বরফ বিন্দু বাষ্পবিন্দু এটা ক্যালকুলেশনটা একটু কঠিন, ক্যালকুলেটর ছাড়া এটা মনে রাখবা 26.82%, এটা একটু মনে রাখবা। ভাই আপনি কি ম্যাথ মুখস্থ করাইতেছেন? না, মুখস্থ করাইতেছি না, বাট আলটিমেটলি এটার মান তো চেঞ্জ হবে না, 26.8। তাহলে বরফ বিন্দু বাষ্পবিন্দু এটা অনেক আসে, এটা মান সহ আসবে, মান সহ আসবে, এই জন্য এটা ক্যালকুলেশনটা ভর্তি পরীক্ষার হলে করতে পারবা না, এই জন্য এটা মনে রাখবা। দেখো পরেরটা দেখো, দক্ষতা 40%, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, উৎসের তাপমাত্রা কত?
এটা অস্থির প্রশ্ন, এটা অস্থির প্রশ্ন। দেখো বিউপিতে আসছে, আর ইউতে আসছে, কত জায়গায় আসছে। ইঞ্জিনের দক্ষতা 40%, তার মানে ইটার ভ্যালু হচ্ছে 0.4। ঠিক আছে, তাইলে দেখো ইটার ভ্যালু যদি 0.4 হয় তাহলে 0.4 ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, 1 মাইনাস T2/T1। তাহলে দেখো আমি এইটাকে এই পাশে নিয়ে আইসা পড়ো, দেখো T2/T1 কে আমি বামে নিয়ে আইসা পড়ছি, দেখো মাইনাস T2/T1 কে বামে নিয়ে এসে পড়ছি, আর 0.4 কে ওই পাশে 1 থেকে বাদ দিয়ে দিছি, 1 থেকে বাদ দিয়ে দিছি, তাহলে 0.6 থাকবে 100%। তাহলে আমার বের করতে হবে কত বলো তো, উৎসের তাপমাত্রা বের করতে হবে। তাহলে উৎসের তাপমাত্রা যদি বের করি, T2 এর মান কত দেওয়া আছে, 30 ডিগ্রি। দেখো গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে 303। মেয়েরা খুব পছন্দ করতেছে, হ্যাঁ মেয়েদের একদম পছন্দের জিনিস 303। সতীনের সংখ্যা 3টা, কমই আছে, হ্যাঁ 3টা সতীন। তাহলে 303 হচ্ছে, আমরা কি করব বলতো, এটা T2, তাহলে T2 এর ভ্যালু হচ্ছে 303, আর এই যে 0.6 দিয়ে এখানে ভাগ করে দেব, 0.6 ইকুয়াল টু T1। এই T1টাই বের করতে বলছে, এই T1টাই বের করতে বলছে। এখন দেখো তাহলে T1 এর মান কত আসে। ভাই ক্যালকুলেশন তো কঠিন হয়ে গেছে, কোনো কঠিন নাই। দশমিক দিয়ে কাউকে ভাগ করবা না, এটাকে ভাঙায় ফেলবা। তাহলে উপরে 10 দিয়ে গুণ করো, নিচে 6 থাকুক। উপরে 10 দিয়ে গুণ করো, নিচে 6 থাকুক। উপরে 10 দিয়ে গুণ করো, নিচে 6 থাকুক। উপরে 10 দিয়ে গুণ করো, দেখো উপরে 10 দিয়ে গুণ করো, তাইলে এইটা ইন্টু 10, নিচে হচ্ছে 6, নিচে 6, এখন সরি 303। দেখো তাহলে এইখানে হচ্ছে 303 ইন্টু 10 দিয়ে গুণ করছি 6 দিয়ে, তাহলে এই যে 0.6 কে 6 ক্লাসে আর উপরে 10, তাহলে এইটারে কাটা যায় 101 দিয়ে। দেখো 101 দিয়ে, আর এটারে কাটা যায় 3 দিয়ে, সরি 2 দিয়ে। এটারে কাটা যায় 3 দুগুণে 6, আর 3 101 দিয়ে 303 কে কাটা যায়। 101 দিয়ে 303 দিয়ে যদি 101 রে গুণ করো তাহলে 303 হয়, আর 3 দিয়ে 6 কে কাটলে 2 হয়, এটা দিয়ে এটারে কাটলে 5 হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 505 কেলভিন, 505 কেলভিন। অ্যান্সার শেষ, 505। এই অনেকে 50 অ্যান্সার দিচ্ছিলি দেখলাম, 50 দেওয়া যাবে না, হ্যাঁ 50 দেওয়া যাবে না, 50 দেওয়া যাবে না। এটার অ্যান্সার হচ্ছে 505, আর 273 মাইনাস করলে সেন্টিগ্রেড চলে আসবে, 273 মাইনাস করলে। নেক্সট প্রশ্ন, এই যে এটা অস্থির প্রশ্ন 100%। যে কার্নো ইঞ্জিনের 600 কেলভিন তাপ উৎস থেকে 1200 জুল গ্রহণ করে, আর গ্রাহকে 300 জুল বর্জন করে। ঠিক আছে, খেয়াল করো, তাপের ভ্যালু Q1 এর মান 1200, Q1 এর মান 1200, আর Q2 এর ভ্যালু হচ্ছে 300 জুল বর্জন করে। খেয়াল করো, 300 জুল বর্জন করে, 300 জুল বর্জন করে। তাহলে আমার এখানে বলছে উৎসের তাপমাত্রা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা বের করো, গ্রাহকের তাপমাত্রা বের করো। তাহলে T1 দেওয়া আছে হচ্ছে 600 কেলভিন, T2 কত? এই প্রশ্নটা অনেক বেশি আসে, অনেক বেশি আসে। তাহলে কি করবা, এই যে দেখো T2/T1 ইকুয়াল টু হচ্ছে Q2/Q1, এই সূত্রটা মাথায় রাখো, এই সূত্রটা মাথায় রাখো। তাহলে দেখো T2 বের করবা, এখন Q2 কে Q1 দিয়ে ভাগ করে দাও। দেখো 300 ডিভাইডেড বাই হচ্ছে 1200 ইন্টু 600, তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো 150 কেলভিন, 150 কেলভিন, 150 কেলভিন। দেখো হয়েছে কিনা, দেখো হয়েছে কিনা, 150 কেলভিন তোমাদের হয়েছে কিনা। হ্যাঁ ভেরি গুড। তাহসিন নাবিলা, রিমু খান, জয়িতা ঘোষ, সব কি মেয়েরা ক্লাস করতেছে, ছেলেরা নাই কেন? এই দুই একটা ছেলে কমেন্ট করতো একটু দেখি, একটা ছেলেও নাই। এই যে রিফাত জামান, একটারে পাইছি, একটারে পাইছি। দেখ সব মেয়েরা, নাইম ইসলাম আরেকটারে পাইছি, নাইম ইসলাম, তার মানে ছেলেরা ঘুমাইছে। আব্দুল মান্নান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে এটা 150 কেলভিন, জাস্ট কিচ্ছু না। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, T2/T1 Q2/Q1। ঠিক আছে, Q2/Q1। পরেরটা দেখো, এই যে 800-400-তে যে দক্ষতায় কাজ করে, কতর মধ্যে সেম দক্ষতায় কাজ করবে, সম দক্ষতায় কাজ করতে হবে। খেয়াল করো 800 আর 400, 800 আর 400, হ্যাঁ 800 আর 400, এই দুইটাতে যে দক্ষতায় কাজ করতেছে, 80 তাপমাত্রা আর 900-র ভিতরে সেম দক্ষতায় কাজ করতে হবে। এটা সেম দক্ষতা, সেম। তাইলে বুঝাই যাচ্ছে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা ডাবল, তাহলে এইটা ডাবল এটা হবে 100%, এটা ডাবল এটা হবে। তাহলে এটা কত হবে বলো, এটা ডাবল এটা হবে, তার মানে এটা হবে আমাদের 1800, এটা 1800 কেলভিন হবে, 1800, ভেরি গুড, 1800 কেলভিন হবে, 1800 কেলভিন। তাহলে এইটার অ্যান্সার হবে ডাবল,
ডাবল। দেখো 800 400 যে দক্ষতা, তাহলে উচ্ছেদটা গ্রাহকের ডাবল, উচ্ছেদটা গ্রাহকের ডাবল হইতে হবে, ঠিক আছে, ডাবল ডাবল, তাহলে ডাবল 1800 900। যদি এটা পরে থাকতো, ঠিক আছে, যদি এটা পরে থাকতো যে ভাই 900 এবং কত তাপমাত্রা, তখন অ্যান্সার কত দিতা? ধরো এখানে 400 আছে, তাহলে এখানে 450 হইতো না, খেয়াল করো তো, 450 হইতো, তখন কিন্তু অ্যান্সার হইতো 450। ধরো 800 400 যে দক্ষতা, 900 450 সেই দক্ষতাই কাজ করবে, 900 450, তখন কিন্তু 450 দিতাম, কিন্তু 900 পরে আছে, তাহলে আগেরটা ডাবল হবে, আগেরটা 1800 হবে, হাফ করে দিতাম। হ্যাঁ, এই যে একজন বুঝছে, তাসফিয়া বিনতে মঈনের বেটি তাসফিয়া, সরি মজা করলাম, ঠিক আছে। ওকে, পরেরটা দেখো, এই যে 500 ক্যালোরি আর একটা 250 ক্যালোরি, তারপরে হচ্ছে প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি উৎস থেকে এত তাপ গ্রহণ করে, তাহলে গ্রাহকের বর্ধিত তাপের পরিমাণ কত? ওই একই প্রশ্ন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 19-20-এ। হ্যাঁ, একই প্রশ্ন, এটা হোমওয়ার্ক করে নিও, বা করে দিচ্ছি, দেখো করে দিচ্ছি। ওই যে 500, দেখো T1 T2 দেওয়া আছে, তারপরে আমাকে Q2 বের করতে হবে, তাহলে Q2 ইকুয়াল টু T2/T1 ইন্টু হচ্ছে Q1 ইন্টু Q1, তাহলে T2 এর মান আছে দেখো 250 250, আর T1 এর মান আছে দেখো 500 500, আর 1 কিলো ক্যালোরি আছে, এই যে কিলো ক্যালোরি মানে 1000 ক্যালোরি, 1000 ক্যালোরি, তাহলে কাটো, দেখো 500 ক্যালোরি হবে, 500 ক্যালোরি হবে, 500 ক্যালোরি, অ্যান্সার 500 ক্যালোরি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 500 ক্যালোরি, 500 ক্যালোরি, 500 ক্যালোরি। দেখো ডান কিনা, ঠিক আছে, দেখো ডান কিনা। হ্যাঁ, অন্বেষা মৃধা, নাসিম উদ্দিন, সুরাইয়া আক্তার, বর্ষা তানিয়া মিথি, ভেরি গুড। রাবেয়া বস্রি বলতেছে এমবি শেষ হয়ে গেছে। ওকে, হোমওয়ার্ক দেওয়া লাগবে না, এটা শেষ। পরেরটা দেখো, এইটা করাবো না, এইটা মুখস্থ সবার, এটা সবাই পারে, 150 কেলভিন সবাই পারে, যে ভাই 27 ডিগ্রি তাপমাত্রার তাপ গ্রাহকে আছে, কর্মদক্ষতা 50%, 60% দক্ষ করতে কি পরিমাণ পরিবর্তন করতে হবে? এটা রিটেন রুল স্টার করাইলাম না, অনেক বড়, তো এটার আমি এসবিএসএলটা একটু দেখায় দেই, এসবিএসএলটা দেখায় দিচ্ছি। এখানে T2 এর ভ্যালু দেওয়া আছে দেখো 27 ডিগ্রি মানে 300 কেলভিন, ঠিক আছে, আর এটা 1 এর ভ্যালু আছে 50% মানে হচ্ছে 0.5, আর এটা 2 এর ভ্যালু আছে কত 60%, তার মানে 0.6, এটার ইটা 2, তার মানে কত পরিবর্তন করতে হবে? তাহলে ডেল T1 ইকুয়াল টু ডেল ইটা 2 ইনটু T2, তারপরে 1 মাইনাস ইটা 1 মাইনাস ইটা 2, এটা হচ্ছে এসবিএসএল, এটা হচ্ছে এটার এসবিএসএল সরাসরি করা যায়। তাহলে দেখো ডেল ইটা মানে কি, দুইটার পার্থক্য, তাহলে 0.6 থেকে 0.5 বাদ দিলে কত থাকে? 0.1 থাকে। তাহলে দেখো ডেল ইটা মানে 0.1, তাপ গ্রাহকের তাপমাত্রা কত আছে? 300, তাহলে লেখো 300, তারপরে 1 মাইনাস ইটা 1, 1 থেকে 0.5 বাদ দিলে কত থাকে? 0.5 থাকে। ভাই বুঝলাম না, 1 থেকে 0.5 বাদ দিছি, ভাই আপনি 0.5 কেমনে পেলেন? ওই যে 50% কে 0.5 লেখা যায়, 60% কে 0.6 লেখা যায়, আর 1 থেকে 0.6 যদি বাদ দাও, দেখো 1 থেকে 0.6, এটা একটু খেয়াল করো, এটা বাদ দিলে এখানে 0.4 হবে। তো ক্যালকুলেশন করে দেখো 150 কেলভিন আসে, 150 কেলভিন। ভাই এই ক্যালকুলেশন কেমনে করবো? ক্যালকুলেশনটা করায় দিচ্ছি, দেখো ভাই এই ক্যালকুলেশন তো পারি না, কেমনে করবো এটা করায় দিচ্ছি, খেয়াল করো। তাহলে এই যে দেখো 0.1 আর 0.5, এই পয়েন্ট এটা কাটা দিবা, এই যে দেখো, তাহলে এখানে 0.1 কে লেখো 1/5। ভাই কি করলেন? এই যে এইখানেও একটা পয়েন্ট আছে, এখানেও একটা কাটা দিছি, ইনটু দেখো এখানে 300 দিয়ে দিলাম, আর এই যে 0.4 কে 4 লিখলাম, উপরে 10 দিলাম, তাহলে এখন দেখো 20 দিয়ে কাটলে 2, 150 কেলভিন। এই প্রশ্নটা মান সহ আসে, এখানে লেখা রাখো মান সহ, এই প্রশ্নটা মান চেঞ্জ করে না, এটা মান সহ প্রতি পরীক্ষায় চলে আসে, ঠিক আছে, মান সহ আসে, এটা মান সহ 150, এটা মোটামুটি তোমাদের একদম ঠুডস্থ হয়ে থাকার কথা, এটা অনেক জায়গায় আসছে। আমি যখন পরীক্ষা দেই ওই ইয়ারে সাস্টে আসছে, সিকের ওয়েটে আসছে, বুটেক্সে আসছে, অনেক জায়গায় এই প্রশ্নটা আসছে, অনেক জায়গায়, একদম সিকের ওয়েট রিসেন্ট ইয়ারে আসছে 21-22, ঠিক আছে। ওকে, তাহলে প্রত্যাবর্তী রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত, এটা মনে হয় ভুল লেখছে,
একটু মনে হয় মিস্টেক লেখছে আর কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে ভৌত ধর্ম স্থির থাকে তাকে কি বলে বলো? এনট্রপি বলে। তাকে কি বলে? এনট্রপি বলে। এনট্রপি নিয়ে একটু পড়ায় দেই। দেখো এনট্রপি হচ্ছে ডিএস ইকুয়াল টু, এনট্রপি ইকুয়াল টু ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। তাহলে দেখো এই যে ডি কিউ এর ভ্যালু পাবো কি দেখো তো, টিডিএস। এটা কিন্তু এনট্রপির পরিবর্তন, এটা তাপের পরিবর্তন আর এটা তাপমাত্রা। তাহলে একক কি হবে দেখো তো, এনট্রপির একক কি হবে? এনট্রপির একক, এনট্রপির আরেক নাম হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা। তাহলে বিশৃঙ্খলা মাপার একক কি? তোমরা আমার এক সময় প্রশ্ন করছে বিশৃঙ্খলা মাপার একক কি, আমি তাসকি খাইছি। আবার বিশৃঙ্খলাও মাপা যায় নাকি? হ্যাঁ, এটা মাপার একক হচ্ছে জুল পার কেলভিন। এই যে দেখো তাপের একক জুল আর এটার একক কেলভিন, তাহলে একক হবে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। তাইলে এইটা দেখো, এটা দ্বিতীয় সূত্র না? এই এনট্রপির ধারণা পাওয়া যায় দ্বিতীয় সূত্র থেকে, এনট্রপির ধারণা পাওয়া যায় দ্বিতীয় সূত্র থেকে, দ্বিতীয় সূত্র হতে এনট্রপির ধারণা পাওয়া যায়। তাহলে শূন্যতম সূত্র থেকে ধারণা পাচ্ছ তাপমাত্রা, থার্মোমিটার। ঠিক আছে, তাপমাত্রা বা থার্মোমিটার তৈরি, এটা শূন্যতম সূত্র। প্রথম সূত্র থেকে পাচ্ছ তাপ এবং কাজ, তাপ এবং কাজ সমান। আর দ্বিতীয় সূত্র থেকে ধারণা পাওয়া যায় এনট্রপির, এনট্রপির। এই প্রশ্নগুলা বেশি আসে, এই প্রশ্নগুলা বেশি আসে। তাহলে দেখো প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপের মধ্যে সম্পর্ক কি দেখো তো, এই যে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে আমি ডি কিউ এর মানটা বসাইতে পারি না, টিডিএস ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি, পিডিবি। এই যে এই প্রশ্নটা আমাদের আসছিল গুচ্ছতে 21-22, জিএসটি 21-22-এ এই প্রশ্নটা আসছে যে প্রথম এবং দ্বিতীয় সূত্রের মধ্যে সম্পর্ক, প্রথম ও দ্বিতীয় সূত্রের সম্পর্ক, প্রথম ও দ্বিতীয় সূত্রের সম্পর্ক কি, সম্পর্ক কি, প্রথম ও দ্বিতীয় সূত্রের সম্পর্ক কোনটা? তাহলে এই প্রশ্নটা আসছে টিডিএস ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি। এটা গুচ্ছের প্রশ্ন, খুবই মারাত্মক প্রশ্ন, এটা মারাত্মক একটা কনসেপচুয়াল প্রশ্ন। তাহলে দেখো এখান থেকে আসতে পারে। তাহলে এই যে কিউ এর মান তো আমরা জানি, সূত্র ফেলতে পারবো। নেক্সটে আসতেছি, পরে আসতেছি। একটা কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন কত, এটা লিখে দেই। হ্যাঁ, এখানে আর একটু লেখা রাখো, কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন শূন্য। হ্যাঁ, এনট্রপির, কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন শূন্য, কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন ইকুয়াল 0। এইটাও কৃষিতে আসছে, এইটাও কৃষিতে আসছে, এইটাও কৃষিতে আসছে। তাহলে কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন কত হবে? শূন্য হবে। কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন কত হবে? শূন্য হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। সমতাপীয় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা কয়টা? সমতাপীয় হচ্ছে দুইটা, রুদ্ধতাপীয় দুইটা। সংকুচন প্রসারণ, সংকুচন প্রসারণ 2:2, মানে অনুপাত যদি বলতো, অনুপাত বললে 1:1 অ্যান্সার হইতো। অনুপাত যদি বলতো 1:1, বাট বলছে সংখ্যা কয়টা? দুইটা, সংখ্যা দুইটা। বাট যদি অনুপাত চাইতো, দেখো অনুপাত কত, তখন কিন্তু এই 2:2 মানে কিন্তু 1:1। দেখো এইটাও কিন্তু অ্যান্সার আছে, বাট এটা দেওয়া যাবে না, এটা এই প্রশ্নে অ্যান্সার দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু সংখ্যা চাইছে, খেয়াল রাখতে হবে। তাহলে দুইটা, রুদ্ধতাপীয় সংকুচন প্রসারণ, সমতাপীয় সংকুচন প্রসারণ, সংকুচন প্রসারণ। তাহলে দেখো এইটা হচ্ছে কার্নো চক্র। নেক্সট, এই যে প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত সমীকরণ কোনটা? এই যে অলরেডি পড়ায় ফেলছি, টিডিএস ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি। এটা অলরেডি পড়ায় ফেলছি, জিএসটি 21-22-এ আসছে। এই যে দেখো মারাত্মক প্রশ্ন, এটা খুবই অস্থির প্রশ্ন। এই কনসেপ্টগুলো যে ক্লিয়ার করে দিলাম, তোমার আটকাইতে পারবে না তাপগতিবিদ্যায়। আমি তোমার আজকে বলে দিলাম, এমন কোন প্রশ্ন ব্যাংক তুমি বের করবা, যত প্রশ্ন ব্যাংক আছে বাজারের, 100% তাপগতিবিদ্যার সব প্রশ্ন সলভ করতে পারবা, 100%। ঠিক আছে, শুধু কৃষি না, আর শুধু কৃষির প্রশ্ন সলভ করা এখন তোমার গতবারের চাইতে যদি প্রশ্ন মানে একটু কঠিন করে দেয়, একটু ঘুরায় দেয়, তখন কি করবা? এই জন্য সব ধরনের প্রশ্নে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, লাস্ট পরীক্ষা এনএল ফাইনাল গেমের মধ্যে তেরিবেরি করে লাভ নাই। এইখানে তোমার সব ধরনের প্রশ্নই, কনসেপ্ট সব মাথায় থাকতে হবে, যে না এই অধ্যায়ে এই কয়টা কনসেপ্ট আছে, 100%। আর এগ্রি স্ট্যান্ডার্ড হইলে তুমি আরো আগে পারবা। যদি এগ্রির মতো প্রশ্ন করে, এর আগের প্রশ্ন করে, তুমি ফিজিক্স ম্যাথে 40-এ 40 দাগাইতে তোমার সময় লাগবে 10, 12, 15, 20 মিনিট। ফিজিক্স 10 মিনিট লাগবে, ম্যাথ 10 মিনিট লাগবে। যদি আগের ইয়ারগুলার মতো প্রশ্ন করে, যারা আমার ক্লাস করছো, 10-20 মিনিটে ম্যাথ ফিজিক্স দেখাইতে পারবা, 40-এ 40 কলম ধরতে পারবে না ইনশাআল্লাহ। এই লেভেলের কনফিডেন্স নিয়ে পড়বা যে বাপের বেটা আমি প্রিপারেশন নিছি, আমার এই জায়গায় একটা মার্কস আমি কাটতে দিব না, 40-এ 40 বের করে নিয়ে আসবো আমি ফিজিক্স ম্যাথে। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন দেখো,
নেক্সট প্রশ্ন হচ্ছে রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ, এটা পড়াইলেই এন্ট্রপির আর দুইটা অঙ্ক আছে, তাহলে শেষ। আর 4-5টা স্লাইড আছে। হ্যাঁ, আমি একটু দেখাই। এই যে দেখো, আমরা আর 47 নাম্বার স্লাইড চলে আসছি, শেষ, একদম শেষ দিকে চলে আসছি। হ্যাঁ, শেষ দিকে আর 4-5টা স্লাইড আছে। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে একটু এটা দেখি যে রেফ্রিজারেটরের কার্যকৃত সম্পাদন সহগ হচ্ছে K = Q1/W। ঠিক আছে, তাহলে K = এই যে Q1 / Q1 - Q2, Q2 - Q1। দুইটা জিনিস একটু ডিফারেন্স আছে। ধরো ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমাদের T1 is greater than T2, Q1 is greater than Q2, বাট রেফ্রিজারেটর বা ফ্রিজের ক্ষেত্রে উল্টা, ফ্রিজের ক্ষেত্রে Q2 is greater than Q1, Q2 Q1 এর চাইতে বড়। ঠিক আছে, বাইরেরটা এটা বড়। আর এইটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা, এটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা, আর এটা হচ্ছে রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ বা কার্যকৃত সহগ। এবং আমার একটা ক্লাস আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের দিন নিয়েছিলাম, যারা করছো জানো, আমি বলে দিছিলাম 200% গ্যারান্টি এইবার রাজশাহীতে কার্য সম্পাদন সহগ আসবে, 200% গ্যারান্টি দিছিলাম। পরের দিন সকালে এই প্রশ্নটা আসছে কার্য সম্পাদন সহগ থেকে, এটা রাজশাহীতে এইবার আসছে। রাজশাহী 23-24-এর প্রশ্ন যারা পরীক্ষা দিছো, একটা না দুইটা শিফটে এই প্রশ্নটা আসছে, মানে এই টপিকস থেকে। তাহলে দেখো, এখন আমি এখান থেকে যদি বের করি, কার্য সম্পাদন সহগ 2 দেওয়া আছে এবং বলছে তাপ গ্রহণ করে, তাহলে গৃহীত তাপটা হচ্ছে Q1, তাহলে বর্জিত তাপটা কত হবে? এই যে তাপ বর্জন করছে, তাপ ধারকে বর্জন তাপটা হচ্ছে Q2। এখন আমি এইখান থেকে তাহলে বের করব, দেখো এইখান থেকে তাহলে আমি বের করব 2 = Q1 এর ভ্যালু কত দেওয়া আছে? 250, Q2 - 250 কত হয়? তাহলে দেখো তো, 500-500 চাইতে হচ্ছে আমরা কি করব, 750-কে 2 দিয়ে ভাগ করে দাও। দেখো, তাহলে এই যে Q2 এর ভ্যালু হবে 750-কে 2 দিয়ে ভাগ করে দাও। ভাই 750 আপনি কই পাইলেন? এই যে 250-কে 2 দিয়ে গুণ করো 500, 500-র সাথে ওই 250 যোগ করতে হবে, কারণ মাইনাস আছে ওই পাশে যোগ করতে হবে। তাহলে অ্যান্সার হবে 375 জুল, 375 জুল। এটাই অ্যান্সার। দেখো বুঝছো কিনা ভাইয়া? আমাদেরও কিছু 200 বদলে 500% প্রশ্ন দিয়ে দেন। এই অধ্যায়ের মাত্র 2টা টপিক আমি তোমাকে ভালো করে পড়তে বলছি। একটা হচ্ছে ক্লসিয়াসের সমীকরণ DQ DU DW, আর একটা হচ্ছে তাপমাত্রার স্কেল। এর বাইরে শুধু এন্ট্রপিটা পড়বা, আর এই যে এগুলা দেখবা, রেফ্রিজারেটর এবং হচ্ছে কার্নো ইঞ্জিন দেখবা। এখান থেকে আজকে ক্লাসে যা পড়াইছি এর ভিতর থেকেই প্রশ্ন কমন আসবে, 100% শিওর থাকো। যা পড়াইছি আজকে ক্লাসে শুধু এইটাই পড়ো, ভালো করে রিভিশন করো, আর থিওরির জন্য থিওরিটুকু একটু পড়ে ফেলো, শেষ। ওকে, নেক্সট স্লাইড। কার্য সম্পাদন সহগ দেওয়া আছে 2.5 এবং হচ্ছে এত জুল তাপ গ্রহণ করে, তার মানে Q1 এর ভ্যালু দেওয়া আছে। কৃত কাজ কত, সম্পাদিত কাজ কত? তাহলে এই যে দেখো, K = Q1/W, তাহলে আমি এখান থেকে W বের করতে বলছে। তাহলে এই যে Q1 এর মান দেওয়া আছে কত, দেখো তো 300, তাহলে দেখো 300 দেওয়া আছে /2.5। এখন আমি এটা কিভাবে বের করব দেখো, তাহলে এই যে 300 × 10 / 25, তাহলে 25 দিয়ে 300-কে ভাগ করলে 12 হয়, 120। দেখো এত জুল, 120 জুল। দেখো অ্যান্সার হয়েছে কিনা? আরে সেরা। এই যে এসকে আফ্রিদি, তারপরে সানিয়া নুসিন, তারপরে হচ্ছে অনেকে আছে, রিফাত জামান, নাসিম উদ্দিন, অনেক পোলাপানি পারছো। তাহলে এটার অ্যান্সারটা হবে 120 জুল, 120। পরেরটা দেখো, তাহলে তাপগতীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে? ঊর্ধ্বতাপীয়তে স্থির থাকে, অপ্রত্যাগামীতে বাড়ে। ঠিক আছে, এন্ট্রপিতে চলে আসছি। প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি কি করে? কোন সংস্থার এন্ট্রপি স্থির থাকে। আর এন্ট্রপির ক্রম হচ্ছে, এটা ভুল করে, বইতে ভুল আছে। প্লাজমা হচ্ছে এন্ট্রপি মানে কি? যার বিশৃঙ্খলা যত বেশি ওইটার এন্ট্রপি তত বেশি। তো সব থেকে সুশৃঙ্খল পদার্থ হচ্ছে কঠিন, এরপরে তরল, এরপরে গ্যাসীয় বা বায়বীয় কেউ যখন আয়নিত করে ফেলবা তখন ওইটা হবে প্লাজমা। তাহলে প্লাজমাতে এন্ট্রপি সব থেকে বেশি, তাহলে প্লাজমার এন্ট্রপি সব থেকে বেশি, এরপরে বায়বীয়, এরপরে তরল। তাহলে কঠিনের এন্ট্রপি সব থেকে কম, এন্ট্রপি কম হচ্ছে কঠিনে। এইটা বইতে ভুল আছে, বলছে যে সব থেকে কম প্লাজমাতে, না, সব থেকে কম হচ্ছে কঠিনে। এই প্রশ্নটা অনেক আসে, এটা জিএসটিতেও আসছে, এখান থেকে প্রশ্ন আসছে। ওকে,
কার্নো চক্রে এন্ট্রপির পরিবর্তন কত? এটা অলরেডি পড়ায় ফেলছি, শূন্য। এটা এগ্রি 21-22 আসছে। কার্নো চক্রে এন্ট্রপির পরিবর্তন কত? শূন্য 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 শূন্য। এগুলা নর্মাল প্রশ্ন, এগুলা নর্মাল প্রশ্ন, এগুলা নর্মাল প্রশ্ন। পরেরটাই যাই, লাস্ট স্লাইড। এরপরে আর একটা স্লাইড আছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 373 কেজিকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করছে। দেখো তাপমাত্রা দুই জায়গাতেই সেম, তাপমাত্রার ডিফারেন্স আছে এরকম কোনো প্রশ্ন দিবে না তোমাকে। এমএস লনের কোনো প্রশ্ন এন্ট্রপি থেকে দিবে না। তাহলে লনের প্রশ্নগুলো স্কিপ, ডিরেক্ট স্কিপ করে দিবা, কোনো দরকার নাই। লনের প্রশ্ন ডিরেক্ট স্কিপ করে দিবা, দরকার নাই। তাহলে দেখো এই যে এন্ট্রপির পরিবর্তন বের করার সূত্র হচ্ছে, দেখো যদি বলে যে mLF/T, এটা কখন হবে? যখন বরফ গলাবা, যখন আইস গলায়া, যখন হচ্ছে এই বরফ গলায়া আমরা ওয়াটার বের করব, বরফ গলায়া ওয়াটার বের করব, তখন সূত্র নিব এটা, ঠিক আছে? আর ds = mLV/T, এইটা নিব কখন জানো? এটা হচ্ছে ওয়াটার থেকে যখন আমি স্টিম বের করব, ওয়াটার থেকে যখন আমি স্টিম বের করব, স্টিম বের করব, ওয়াটার থেকে যখন স্টিম বের করব, তাহলে এই সূত্রগুলা তখন নিবা। তাহলে এইটা হচ্ছে ওয়াটার থেকে স্টিম। দেখো এত তাপমাত্রার পানিকে বাষ্প বানাইছো, তাহলে সূত্র হবে দেখো 373 / 373। ভাই বুঝলাম না, এই যে এম এর মান 373 আর তাপমাত্রার মানও দেখো 100 ডিগ্রি মানে 373, তো 373 373 কাটো, আর এখানে থাকলো এলএফ, এলএফ, তাহলে এটা কাটো, তাহলে অ্যান্সার হচ্ছে এলএফ। এলএফ এর মান কত বলো তো? 2.26 10 to the power 6 এত জুল পার কেলভিন, এত জুল পার কেলভিন। দেখো বুঝছো কিনা? এত জুল পার কেলভিন, এত জুল পার কেলভিন। এলএফ, এলএফ, অ্যান্সার এলএফ, অ্যান্সার এলএফ। লাস্ট স্লাইড। এই যে 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির পানি বানাইছি, 0 ডিগ্রির আইস, 0 ডিগ্রির আইসকে 0 ডিগ্রির ওয়াটার বানাইছি, 0 ডিগ্রির ওয়াটার, 0 ডিগ্রির আইসকে 0 ডিগ্রির ওয়াটার বানাইছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 0 ডিগ্রির আইসকে 0 ডিগ্রি, তাহলে এই যে ডিএস এর ভ্যালু হবে mLF/T, mLF/T। তাহলে দেখো এলএফ এর এম এর মান আর এলএফ এর মান কাটা, এই যে এটা কাটা। ভাই কেমনে কাটলেন? এম এর মানও 273, তাপমাত্রার মানও 273 কেলভিন, এটাকে বলতে পারো 273 কেলভিন, 273 কেলভিন। তাহলে অ্যান্সার হবে এলএফ, অ্যান্সার হবে এলএফ, অ্যান্সার হবে এলএফ, অ্যান্সার হবে এলএফ, অ্যান্সার হবে এলএফ। তার মানে কত? 3.36 × 10 to the power 5 জুল পার কেলভিন। শেষ, ডান। দেখো কতক্ষণ ক্লাস নিলাম টানা, ঠিক আছে? প্রায় 2 ঘন্টা ক্লাস নিলাম, প্রায় 2 ঘন্টা। 3:35 থেকে শুরু করছি, 4:35, 4:35 থেকে প্রায় 5:35 বাজে, মানে 5:21 বাজে, ঠিক আছে? তার মানে প্রায় কতক্ষণ ক্লাস নিছি? এই যে এত লম্বা সময় তোমাদের ক্লাস নিলাম, এখনো 400 জন আসো। তাইলে এই ক্লাসগুলা যদি রিভিশন করতে পারো, তুমি আমাকে বলো তো, তুমি কি আমাকে বলো তো তাপগতিবিদ্যার কোনো টপিক বাদ দিছি আমি? একটা সিঙ্গেল টপিক দেখাইতে পারবা যেটা পরীক্ষায় আসার মতো? এটা বাদ দিছি। এই যে নাতাশা রুমানফ, তারপরে মুনতাহা মিম, মুবাশশিরা মৌরি, অনেক পোলাপান এখন পর্যন্ত আসো। একটা টপিক দেখাও তাপগতিবিদ্যার, এই পাশ থেকে এই পাশ বাদ দিছি। মানে বাদ দেওয়া বলতে কোনো টপিক পরীক্ষায় আসার মতো একটাও বাদ দেই নেই, সব পড়াইছি, সব পড়াইছি এক অল্প ক্লাসে, 2 ঘন্টায় পুরো তাপগতিবিদ্যা শেষ। এইভাবে যদি ক্লাস করতে পারো দেখবা ফিজিক্স উড়াধুরা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আর হচ্ছে অফলাইন মডেল টেস্ট যারা দিবা তাদের সাথে তো দেখা হবে অফলাইনে, আর অনলাইনে আমি নর্মালি রেগুলার একটা করে ভিডিও দিয়ে যাব, যাতে অন্তত বড় ভাইয়ের মতো করে মনে হয় যে না মোটিভেট হচ্ছ। হ্যাঁ, আর আমি তোমাদের জন্য সত্যি কথা পরিশ্রম করতেছি, অনেক পরিশ্রম করতেছি ভাই। আল্লাহ তাআলা সাক্ষী আছে যে আমি আসলে কতটুকু ডেডিকেশন দিচ্ছি। হয়তো অতটুকু প্রকাশ করতে পারতেছি না বা শো অফ করতে পারতেছি না, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের জন্য অনেক কাজ করতেছি। প্রতিদান তোমাদের কাছে চাই না, আল্লাহর কাছে চাই। ইনশাল্লাহ আমি যদি সত্যি কষ্ট করে থাকি এটার প্রতিদান আল্লাহ দিবে, আমি বিশ্বাস করি, আমি রিজিকে বিশ্বাস করি। বরিশাল যদি সব থেকে বেশি ভর্তি হয়, আর যারা অফলাইন দিবা তারা ফ্রেন্ড সার্কেল নিয়ে ভর্তি হও, তাইলে কি হবে যে না এই তুই কত পাইছস 35 50, আমি পাইছি 60, পরের দিন তুই পাইছস 60, আমি পাইছি 70, এইভাবে একটা প্রতিযোগিতা কাজ করবে। ভাই আপনি কি বিজনেস স্ট্র্যাটেজি শিখাচ্ছেন? বন্ধু বান্ধব নিয়ে ভর্তি হইলে আপনার ব্যবসায় এত লাভ হবে এইরকম কিছু না। আলটিমেটলি তুমি যদি বন্ধু বান্ধব নিয়ে ভর্তি হও, এটা তোমার দেখবা যে হচ্ছে আলটিমেটলি যে প্রতিযোগিতাটা অনেক ভালো হবে এবং উৎসাহ পাবা, এই জন্য বললাম। ওকে, আমার রিজিক যেটা ওটা তো আসবে, ওটা তুমি ভর্তি হইলেও আসবে, না হইলেও আসবে। রংপুরে আইসেন, রংপুরে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। অথর্ব
অথর্ব বি। ওকে, আর নাই, আর কোনো স্লাইড নাই, তাহলে আল্লাহ হাফেজ, শেষ করে দিচ্ছি আমি আজকের লাইভটা। সবাই মোটামুটি ভালো থাকো, মোটামুটি ভালো থাকো। ইনশাল্লাহ আমি এক্সাম শেষ করে এই যে তোমাদের নিয়ে একটা লাইভ করব ভিসাইন দিয়ে, ইনশাল্লাহ হচ্ছে 100 পড়া হবে। এই কয়দিনের যে পরিশ্রমটা হবে, আর 20 দিন আছে, 25-24 দিন আছে, এই 24 দিন একদম টানা পড়ো। তুমি প্রয়োজনে 10-12 ঘন্টা করে বা আরো বেশি পড়ার চেষ্টা করো। তোমার যদি চান্স না হয় গুছায়া পড়ো। অনেকের মার্কস বাড়তেছে না ভাই, আমি 60-70-এর উপরে পাইতেছি না, আমি 50-এর উপরে তুলতে পারতেছি না। এটার কারণ হচ্ছে তোমার কনফিডেন্স নাই মিয়া। খেলার মাঠে গেলে যদি ম্যানায় দাঁড়ায় থাকো, এইভাবে দাঁড়ায় থাকো, বল আসবে পায়ে, দৌড়ায় যায় বল নিতে হবে, দৌড়ায় যায় বল নিয়ে তারপরে গোল দিতে হবে। এত সোজা না যে বল তোমার পায়ে আসবে পরে কিক মারবা, ঠিক আছে? বল কায়রা নিতে হবে, আর কায়রা নেওয়ার জন্য তোমার ওই লেভেলের কনফিডেন্স লাগবে, আয় বেটা আয় আমি আসি। ব্যাপারটা হচ্ছে এরকম। মতিঝিল ব্রাঞ্চে অনেক পোলাপান আছে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমি মোটামুটি হচ্ছে চেষ্টা করছি ক্লাস নেওয়ার, মোটামুটি কোশ্চেন ব্যাংক এরকম ডিফারেন্সিয়েশন নিয়ে নেন, দেখি ডিফারেন্সিয়েশন যদি সম্ভব হয় নিব। হ্যাঁ, কালকে ইংলিশ ক্লাস হবে, এরপরে হচ্ছে আর অভিদাদাও 2-4টা ম্যাথের সাজেশন আকারে পড়াবে। অভিদাদা ক্লাস নিবে পূজার পরে। ম্যাথে আপাতত আমি ম্যাথ ফিজিক্স একাই 100 দেখতেছি, বাকি সাপোর্ট হিসেবে তো দাদা আছে, দাদা সাজেশন আকারে পড়াবে। বাট কৃষির জন্য আমি 6 বছর ধরে পড়াইতেছি, তো আমাদের কোন সাবজেক্ট কিরকম প্রশ্ন হয়, এক্সপেরিয়েন্স লেভেল আলহামদুলিল্লাহ আমি গর্ব করেই বলি যে কৃষিতে কি ধরনের প্রশ্ন হয়, গুচ্ছতে কি ধরনের প্রশ্ন হয়, এই জিনিসগুলো খুব ভালো আমাদের একটা আইডিয়া আছে। আমি যেই প্রশ্নগুলো সলভ করাইছি প্রশ্ন ব্যাংকে যায় দেখবা সব এগুলা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ডিফারেন্সিয়েশন, স্ট্রাইট লাইন, এই সরল রেখার ক্লাস নেওয়া আছে। ঠিক আছে, ইউটিউবে যা, আমি একটু ইউটিউবটা যদি দেখাইতে পারতাম, এটা আগে সেভ করতে হবে। যাই হোক, আমি এখনো স্মার্ট বোর্ডে সবকিছু বুঝি না, তো ইউটিউবে যায় সরল রেখার 4 মাস আগে একটা ক্লাস নেওয়া আছে। এই একটা ক্লাস করলে 4 কমন পাবি, একটা ক্লাস করলে 4 কমন পাবি। ইউটিউবে যাবি, দেখবি অল ভিডিওসে যাবি, 4 মাস আগে একটা সরল রেখার ক্লাস আছে, 4 কমন পাবি গুনে গুনে। অন্তরীকরণে আমার ইউটিউবের যে ক্লাসটা আছে এটা কর, 3 কমন পাবি, গুনে গুনে 3 আসবে, একদম এটা থেকে 3 আসবে। এরপরে কোনিক্সের ক্লাসও আছে, বিপরীত ত্রিকোণমিতিও আছে, সব চ্যাপ্টারের একদম আপডেট ক্লাস। শুধু অন্তরীকরণটা আগের ইয়ারের, আর সব এইবার নিছি আপডেট ক্লাস, এগুলা করে ফেলো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, হ্যাঁ আল্লাহ হাফেজ। 2 ঘন্টা পড়াইলাম রে।